সো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এই চ্যাপ্টারটা আমরা পড়ব। নরমালি কি ধরনের ক্যাপিটাল বাজেটিং আমরা আসলে ডিসিশন নিই সেটা হলো যে আমাদের যদি কোনো এক্সিস্টিং প্ল্যান থাকে, তার যদি কোনো ক্যাপাসিটি ইস্যু থাকে তাহলে প্ল্যান্টের এক্সপানশনের জন্য আমরা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিই। কোনো পার্টিকুলার ইকুইপমেন্ট সিলেকশন অথবা রিপ্লেসমেন্টের জন্য করতে পারি। কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্ট বা মেশিনারি বা কোনো একটা ফ্যাক্টরি স্পেস আমরা লিজ অথবা বাই এটার জন্য নিতে পারি। আর আরেকটা জিনিস হলো কস্ট রিডাকশনের জন্য। নরমালি ক্যাপিটাল বাজেটিং ডিসিশনগুলো ইনভলভ উইথ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে আমরা যে প্রপার্টি প্ল্যান্ট ইনভেস্টমেন্ট আছে এই ধরনের ডিসিশনের সাথে বা এই ধরনের ডিসিশনে ক্যাপিটাল বাজেটিং বেশি রিলেটেড। সো ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে নরমালি দুটো ব্রড ক্যাটাগরিতে হয়, একটা হলো স্কেলিং ডিসিশন আর একটা হলো প্রিফারেন্স ডিসিশন। সো স্কেলিং ডিসিশনের ক্ষেত্রে আমরা সাধারণত কতগুলো প্রিসেট ক্রাইটেরিয়া থাকে, সো ওই ক্রাইটেরিয়া গুলো যদি মিট করে তাহলে আমরা কি করি, তাকে স্কেলিং ডিসিশন যে আসলে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করব। দেন আমরা কি করি, স্ক্রিনিং এ যারা সিলেকশন হবে তাদের উপর বেস করে আমরা কি করি, দেন প্রিফারেন্স ডিসিশনটা নিয়ে থাকি। তাহলে কোনো প্রপোজ প্রজেক্টে যদি প্রিসেট কিছু স্ট্যান্ডার্ড আমরা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি মিট করি তাহলে আমরা স্ক্রিনিং ডিসিশন নেই। এবং আমাদের প্রিফারেন্স ডিসিশন হলো সিলেক্টিং ফ্রম অ্যামাং সেভারাল কম্পিটিং প্রসেস অফ অ্যাকশন। তার মানে কয়েকটা প্রজেক্ট যেটা স্ক্রিনিং এ সিলেকশন আছে এদের মধ্যে আমরা কি করি, প্রিফারেন্স ডিসিশনের উপর বেস করে তাদের মধ্যে থেকে একটা সিলেক্ট করি। নরমালি ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা তিন ধরনের মেথড নিয়ে কাজ করি। একটা হলো পেব্যাক মেথড, একটা হলো এনপিভি আর একটা হলো আইআরআর। অনেকে আরো কতগুলো মেথড নিয়ে আছে, সিম্পল রেট অফ রিটার্ন মেথড। তো এই বেসিক্যালি পেব্যাক মেথড, এনপিভি আর হলো আইআরআর মেইনলি ক্যাপিটাল বাজেটিং এর সাথে রিলেটেড। সো ক্যাপিটাল বাজেটিংটা আমরা কেন করি সেটা আমরা অলরেডি বলছি যে ক্যাপিটাল ডিসিশন নেওয়ার জন্য। নরমালি আমরা যখন ক্যাপিটাল বা প্রপার্টি প্ল্যান্ট ইনভেস্টমেন্টে এগুলোতে ইনভেস্ট করি তখন আমার কি করতে হয়, আমার হিউজ একটা ফান্ড জেনারেট করতে হয়। আইদার এটা আমার অ্যাভেলেবল ফান্ড থেকে করতে হয় অথবা ব্যাংক থেকে বোরো করতে হয় অথবা কোনো ইনভেস্টর সার্চ করতে হয়। তো এই যে ফান্ডটা আমি বোরো করছি, এই ফান্ডটা বোরো করে আমি একটা পার্টিকুলার ক্যাপিটাল অথবা প্রপার্টিতে ইনভেস্ট করছি। এখন ইনভেস্ট করার আগে আমাকে এনশিওর হতে হবে যে আমি যে বোরো করে ফান্ডটা আনছি এখানে ইনভেস্ট করছি সেটা আমাকে আসলে প্রপার রিটার্ন দিচ্ছে কিনা। যদি সেটা আমাকে প্রপার রিটার্ন না দেয় তাহলে আমি কি করবো না, এই ধরনের ইনভেস্টমেন্ট করবো না। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন সাধারণত এই ধরনের সিচুয়েশনের সাথে মেইনলি রিলেটেড। পেব্যাক পিরিয়ডটা সাধারণত আমাকে বলে যে কোন একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট যখন আমরা করি তো এটা রিটার্নটা আসতে কত সময় লাগে, এটা হলো পেব্যাক মেথড। এনপিভি তে বলা হয় যে এনপিভি এবং আইআরআর এই দুটোই আমাদের সাধারণত টাইম ভ্যালু অফ মানি সাথে জড়িত। সো টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে আমরা দেখি যে ফুল লাইফ অফ প্রজেক্টে আমার যে ক্যাশ ইনফ্লো হবে সেটা ক্যাশ আউটফ্লো হচ্ছে বেশি কিনা, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা বেশি কিনা। যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি, নতুবা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি না। ইন্টারনাল রেট অফ রিটার্ন বলতে আমরা বুঝি একটা পার্টিকুলার রেট, যে রেটের জন্য আমার একটা সেট রেট থাকে, এই রেটের চেয়ে যদি আমার এই পার্টিকুলার প্রজেক্টের রেট বেশি হয় তাহলে আমি এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো, নতুবা আমরা এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না। তাহলে আমরা বুঝছি যে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনে আমরা সাধারণত তিনটা মেথড নিয়ে কাজ করি। একটা হলো পেব্যাক পিরিয়ড, আরেকটা হলো এনপিভি, আরেকটা হলো আইআরআর। নরমালি আমাদের যে ক্যাশ আউটফ্লো গুলো হয় কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্টে বা কোনো একটা প্রজেক্টে, আমরা প্রথমে বলতে পারি যে আমাদের প্রথমে শুরু হয় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সাথে আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের দরকার হয়, রিপেয়ার মেইনটেনেন্স করতে হয় এবং অপারেটিং কস্টটা আমাকে মেইনটেইন করতে হয়। তো নরমালি এই চারটা ধরনের আমার এক্সপেন্স হয় অথবা ক্যাশ আউটফ্লো হয় যে কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্টে। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে, রিপেয়ার মেইনটেনেন্স থাকবে এবং ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট থাকবে। এবং সবসময় মনে রাখতে হবে প্রজেক্টের শেষে, কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের শেষে আমার যে ওয়ার্কিং ক্যাপিটালটা আছে ইনভেস্ট করছি সেটা রিলিজ হয়ে যায়, তার মানে এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা আবার ফেরত পাই। তারপরে ইনফ্লো গুলো যদি আমরা বলি, ইনফ্লো কি কি হতে পারে, আমি অলরেডি বলছি যে প্রজেক্ট শেষে আমার কি হয়, ওয়ার্কিং ক্যাপিটালটা আমার রিলিজ হয়ে যাবে। সো প্রজেক্ট শেষে আমি আমার ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাব।
ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। তারপর প্রজেক্ট শেষে আমার যে অ্যাসেট গুলো আছে সেগুলো যদি আমি সেল করি, এগুলো সার্ভিস গুলো হিসেবে আমরা পাবো। আমাদের একটা প্রজেক্টে যখন আমরা ইনভেস্ট করি তখন তার রেভিনিউ, ইনক্রিমেন্টাল রেভিনিউ আসে এবং এটা রিডাকশন অফ কস্ট। তো এই নরমালি এই চারটা হলো আমার ক্যাশ ইনফ্লো হয়। সো আমরা আবারও বলি, আমরা যদি ক্যাশ আউটফ্লোতে যাই তাহলে আমার চারটা ক্যাশ আউটফ্লো হয়। এটা হলো একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকে, সাথে আমার একটা ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয়, ইকুইপমেন্ট মেইনটেনেন্স করতে হয় এবং আমার অপারেটিং কস্টটা বেয়ার করতে হয়। ইনক্লুডেড যদি আসি তাহলে আমার এটা ক্ষেত্রে চারটা দেখতে হয়। আমার ইনক্রিমেন্টাল একটা রেভিনিউ আসবে, কস্ট রিডাকশন হবে, আমার স্যালারিজ গুলো থাকবে এবং আমার ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হবে। এই চার ধরনের থেকে আমরা কি করি, ক্যাশ ইনফ্লো গুলো হয়। টাইম ভ্যালু অফ মানি আমরা আসলে এটা প্রায় নিয়ে আসছি, কারণ আমরা জানি যে আজকের 1 টাকা আর আগামীকাল 1 টাকা সমান না। সো ডলার টুডে ইজ worth more than a dollar a year from now। কারণ কি আমাদের ইনফ্লেশন আছে। সো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি টাইপিক্যালি ইনফ্লেশন অ্যারাউন্ড হলো 5.5% to 6%। তার মানে আজকে যদি কোনো টাকা 100 টাকা হয়, 1 বছর পরে সেই 100 টাকার ভ্যালু হবে মিনিমাম 105 টাকা 50 পয়সা অথবা 106 টাকা। তাহলে আজকের টাকাটা আর আগামীকালের টাকা, এই দুইটা টাকার ভ্যালু কখনোই সমান হবে না। তো আমাকে যখন প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলো আমাকে কনসিডার করতে হয়, কারণ আমাকে যে ফিউচার ক্যাশ ফ্লো গুলো আছে এগুলো প্রেজেন্ট ভ্যালুতে এনে আমাকে কি করতে কনসিডার করতে হয়। মানে প্রেজেন্ট ভ্যালুতে আমরা আনবো কিভাবে? তো আমরা যে কাজটা করি, আমাদের একটা ডিসকাউন্টিং একটা মেথড আছে। তো আমরা কি করি, আমার ফিউচার ক্যাশ ফ্লোটাকে ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে আমরা কনভার্ট করি, করে আমরা কি করি, এই প্রজেক্টগুলোকে ইভ্যালুয়েশন করে থাকি। নরমালি টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে আমাদেরকে যে কথাগুলো বলছে, যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স that best recognize the time value of money are those that involve discounted cash flow. Normally NPV method এবং IRR মেথড এই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা ফলো করে। আমাদের পেব্যাক পিরিয়ডটা সাধারণত ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা ফলো করে না। সো দেখি, প্রথমে আমরা দেখবো আমাদের তিনটে মেথড আছে, তার মধ্যে প্রথম মেথডটা ছিল পেব্যাক পিরিয়ড ফর ইনভেস্টমেন্ট। পেব্যাক পিরিয়ড সম্পর্কে আমরা অলরেডি বলেছি, যে কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট যদি আমরা করি, এই ইনভেস্টমেন্টটা রিকভার করতে যে সময়টা লাগবে সেটাকে পেব্যাক পিরিয়ড বলা হয়। এখন পেব্যাক পিরিয়ডের যে মেইন সমস্যাটা সেটা হলো টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না, এবং আমার ইনভেস্টমেন্টটা যখন আমার রিটার্ন চলে আসে তারপরে সিনারিতে ক্যাশ ফ্লো গুলো সে কখনো কনসিডার করে না। তার মানে সে অনলি কনসিডার করে কতটুকু সময়ের ভিতরে আমি ইনভেস্টমেন্ট রিটার্ন পাবো সেটা পর্যন্ত। অর্থাৎ একবার রিটার্ন হয়ে গেলে তারপরে যে ক্যাশ ফ্লো গুলো সে কনসিডার করে না। Payback period method focuses on the payback period, which is the length of time that it takes for a project to recoup its initial cost out of the cash receipt that returns। তার মানে আমি যে ইনভেস্টমেন্টটা করছি, এই ইনভেস্টমেন্টটা রিকভার করতে আমার যতটুকু সময় লাগবে সেই সময়টাকে আমরা পেব্যাক পিরিয়ডটা বলি। সো পেব্যাক মেথড আমরা সাধারণত কিভাবে বের করি? তো আমার ইনভেস্টমেন্ট যতটুকু লাগবে সেটাকে যদি আমি এনুয়াল নেট ক্যাশ ইনফ্লো আছে, এনুয়াল নেট ক্যাশ ইনফ্লো দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমার পেব্যাক পিরিয়ডটা বেড়ে যাবে। যদি পার্টিকুলার একটা কোনো প্রবলেম নিয়ে কাজ করি, এই প্রবলেমটা যদি আমরা দেখি, ম্যানেজমেন্ট at the daily green wants to install an espresso bar in its restaurant that cost 1,40,000 and has a 10 years life। তার মানে আমরা একটা এক্সপ্রেসো ইনস্টল করতে যাচ্ছি, আর সেটা কস্ট হবে 1,40,000 এবং তার এস্টিমেট লাইফ হলো 10 ইয়ার। এখন আমাকে বলছে উইল জেনারেট অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো 35,000। তাহলে প্রতি বছর সে কি করবে, 35,000 টাকা অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো জেনারেট করবে। তাহলে এই 1,40,000 টাকা সে রিকভার করতে কতটুকু সময় লাগবে সেটা আমাকে দেখতে হবে। ম্যানেজমেন্ট রিকোয়ার্স এ পেব্যাক পিরিয়ড অফ 5 years or less on an investment। তাহলে 1,40,000 কে যদি আমি 35,000 ভাগ করি তাহলে আসে 4 বছর। তো ম্যানেজমেন্ট বলছে কোনো একটা ইনভেস্টমেন্ট যদি 5 বছর বা তার কমে আমরা পেব্যাক পিরিয়ড হয়, তাহলে সেই ধরনের ইনভেস্টমেন্টটাকে আমরা কি করবো, অ্যাকসেপ্ট করবো। এর থেকে আমরা পেব্যাক পাচ্ছি 1,40,000 কে যদি আমরা 35,000 ভাগ দিই তাহলে হলো 4 ইয়ার্স। তার মানে এটা 5 ইয়ার্স লেস। সো আমাদের এই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা অ্যাকসেপ্ট করবো। সো পেব্যাক পিরিয়ড হলো 4 ইয়ার,
আমরা এটা বলতে পারি। এখন এই প্রবলেমের ক্ষেত্রে এই সলিউশনের ক্ষেত্রে যে প্রবলেমটা আসছে, দেখেন এই জায়গায় আমরা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করি না। 2 নম্বর যে কনসিডারটা, এটা হলো যে আমরা তো 4 ইয়ারে আমরা প্যাবেক পিরিয়ড পেয়ে গেলাম 4 ইয়ার পরে। 4 ইয়ারের পরে আমার যে ক্যাশ ফ্লোটা আছে, সেই ক্যাশ ফ্লোটা নিয়ে আমরা এই জায়গায় কোনো ডিসিশন নেই না। এই দুটো জিনিস হলো পেব্যাক পিরিয়ডের লিমিটেশন। তো আমরা যদি এই জায়গায় ক্যালকুলেশন করি, সো পেব্যাক পিরিয়ড হলো ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই দ্য অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো। ইনভেস্টমেন্ট হলো 1,40,000 আর আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো হলো 25,000। সো পেব্যাক পিরিয়ড হলো আমার 4। So according to the company criterion বা criteria, management would invest in the espresso bar because its payback period is less than 5 years. আরো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। তাহলে পেব্যাক পিরিয়ড নিয়ে আমাদের কারো কোনো কোশ্চেন নাই। এখন যে প্রবলেমটা হলো, পেব্যাক পিরিয়ড তো এই জায়গায় আমাকে দিয়েছে যেটা, সেটা হলো যে ইভেন্ট ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার প্রতি বছর 35,000 টাকা করে আসবে এবং আমি ইনভেস্টমেন্টের শুরুতে একবারই 1,40,000 টাকা ইনভেস্ট করবো। এখন এরকম যদি হয়, আমার ক্যাশ ইনফ্লোটা আমার ইভেন্ট হলো না, যেটা হলো আমার ইনভেস্টমেন্টটা মাল্টিপল পিরিয়ডে করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো? তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা কিভাবে পেমেন্ট পিরিয়ডটা বের করবো সেটা আমরা একটু দেখি। আমি একটু এক্সেলে একটু দেখি, আমি এক্সেলটা ওপেন করি। তো আমি এই জায়গায় যে কাজটা করব, আমি বললাম যে ইনভেস্টমেন্ট আমরা করব। তো আমাকে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হবে। জাস্ট আমরা ধরে নিলাম যে এক্সপ্রেসিভলি ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট করতে হবে আমাকে 1,40,000 ডলার। এটা হলো ইয়ার 1, মানে নাও এখন আমাকে এটা করতে হবে। তারপর ইয়ার 3 তে আমাকে 80,000 টাকা আরেকটা ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে এটাকে আমি একটা মডার্নাইজেশন দিতে পারি। ফার্দার ইনভেস্টমেন্ট আমরা করবো। এবার আমরা বললাম যে ক্যাশ ইনফ্লোর কথা বললাম। ক্যাশ ইনফ্লো, আমার ক্যাশ ইনফ্লো যদি আমরা বলি, ইয়ার 1 আমার ক্যাশ ইনফ্লো আসছে ধরলাম 35,000 টাকা। ইয়ার 1 35,000। ইয়ার 2 তে গিয়ে আমার ক্যাশ ইনফ্লো দিলাম আমি আসলো 45,000 টাকা। ইয়ার 3 তে গিয়ে আমার ইনফ্লো আসলো 20,000 টাকা। ইয়ার 4 এ গিয়ে ইনফ্লো আসলো ধরলাম 25,000 টাকা। ইয়ার 5 এ গিয়ে ইনফ্লো আসলো 40,000 টাকা। আমার এস্টিমেটেড লাইফ হলো 10 ইয়ার্স। আমরা আগে যে কথাগুলো বলছি সেটাই ঠিক আছে। ইয়ার 6 এ আমার আসলো 85,000 টাকা। ইয়ার 7 এ গিয়ে আমার আসলো 70,000 টাকা। ইয়ার 8 এ গিয়ে আসলো 25,000 টাকা। ইয়ার 9 এ গিয়ে আমার আসলো 30,000 টাকা। ইয়ার 10 এ গিয়ে আমার আসলো 10,000 টাকা। এখান থেকে যদি আমাকে পেব্যাক পিরিয়ডটা বের করতে বলা হয়, তাহলে পেব্যাক পিরিয়ডটা আমরা কিভাবে বের করব? আমাকে বলা হচ্ছে যে এস্টিমেটেড লাইফ হলো 10 ইয়ার্স। সো রিকোয়ারমেন্ট হলো পেব্যাক পিরিয়ড বের করা। পেব্যাক পিরিয়ডটা বের করতে হবে। এখন এই প্রবলেম থেকে আমরা পেব্যাক পিরিয়ডটা আমরা কিভাবে বের করব বলেন? তাহলে আমার শুরু হবে কত? ইয়ার এই জায়গা থাকবে, এই জায়গায় ধরেন আউটফ্লো থাকবে, থাকবে যেগুলো রিকভার। তাহলে আমি যদি বলি জিরোতে আমার নাও এখন আমার আউটফ্লো কত ছিল? 1,40,000।
যেহেতু আমার কোনো ইনফ্লো ছিল না, তাহলে আমি রিকভার করেছি কত? এটা মাইনাস দেওয়ার দরকার নেই, আমি তাহলে আমার রিকভার হয়েছে, কোনো রিকভার ইয়ার ওয়ানে যদি আমি চিন্তা করি, ইয়ার ওয়ানে আমার 35,000 টাকা, 35,000 টাকা আসছে সেটা ইনফ্লো, আমার কোনো আউটফ্লো নাই। তাহলে আমার কত আসবে, কত থাকবে বলেন তো, কত হবে? এটা 95,000। এটা মাইনাস এটা, 1,05,000। ইয়ার টুতে আমার কি হবে? ইয়ার টুতে আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, ইয়ার টুতে ইনফ্লো কত আমার? 45,000। 43,000। আমি যে কাজটা করি, আমি এই জিনিসটা সব বসে দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি এই জিনিসগুলো এখানে বসে, আর ইয়ার 3 তে গিয়ে আমার ইনভেস্টমেন্ট কত আছে? আমি যদি এই ফর্মুলাটা এখানে বসে দিই, তাহলে দেখেন আমার কবে গিয়ে রিকভার 0 হয়েছে? ইয়ার 6 ইয়ার 6 গিয়ে, তার মানে আমার পেব্যাক পিরিয়ডটা কত? 6 বছর। এটা কি বুঝেছেন আপনারা? ধরলাম আমার জি, এটা স্যার। 55,000 না হয়ে ধরে নিই এটা হলো আমার 45,000। তো ইয়ার 6 আমার 45,000 হয়েছে, জাস্ট একটু চেঞ্জ করার জন্য 45,000। তাহলে আমার পেব্যাক পিরিয়ডটা কত হবে এবার বলেন তো? এবার যদি আমরা পেব্যাক পিরিয়ডটা বের করি, পেব্যাক পিরিয়ড তাহলে কত হবে? ইকুয়াল টু দেখেন, আমার দেখেন এই জায়গায় যে 10,000, 10,000 কত কত ইয়ার আসে? 6 প্লাস এই 6 ইয়ারে গিয়ে আমার রিকভার করতে হবে কত আরো? 10,000 বাদ এই 7 ইয়ারে গিয়ে আমার ইনফ্লো কত? 70,000। 70,000। যদি করি যে অ্যামাউন্ট আসবে এটা হলো আমার টোটাল পেব্যাক পিরিয়ড। এটা বুঝতে পেরেছেন? এটা একটু আরেকবার বলেন স্যার। আমি দেখেন এটা নেগেটিভ হচ্ছে কোন ইয়ারে? 7th ইয়ারে। তাহলে 6 ইয়ারে পজিটিভ ছিল, তার মানে আমি 6 ইয়ারটা আমি নিলাম, 6 ইয়ার নিলাম, 6 ইয়ার পর্যন্ত সে রিকভার করে ফেলে, আর বাকি 10,000 টাকা রিকভার করতে হবে। সো 10,000 টাকা রিকভার করবে কোথেকে? 7th ইয়ার থেকে। তাহলে 10,000 বাদ 7th ইয়ারে ইনফ্লো কত? 70,000 বাদ করলাম। তাহলে আমরা এই দুইটা যোগ করলে যেটা হবে সেটাকে বলা হয় তার পেব্যাক পিরিয়ড। সো ঠিক আছে, এই জিনিসটাই আমরা এই জায়গায় এটা করলাম যে 6 প্লাস 10,000 বাদ 70,000 যা আসে সেটাকে বলা হয় তার পেব্যাক পিরিয়ড। ক্লিয়ার? স্যার জি স্যার। সো পেব্যাক পিরিয়ডে যদি প্রবলেম আসে আপনারা পারবেন? এটা ইভেন হোক আর আনইভেন ক্যাশ ফ্লো হোক, জি স্যার পারবো। কে কে পারবেন না বলেন? কেউ আছেন যে পারবেন না? সবাই পারবেন? ওকে, আমরা ধরে নিলাম যে আমরা সবাই পারবো, ঠিক আছে? তাহলে পেব্যাক পিরিয়ড নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এবার আমরা যদি এই প্রবলেমটাতে আসি, কনসিডার দ্য ফলোইং টু ইনভেস্টমেন্ট। একটা প্রজেক্ট এক্স আছে, প্রজেক্ট ওয়াই আছে। প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে ইয়ার ওয়ানে ক্যাশ ইনফ্লো 60,000, ইয়ার টু তে ক্যাশ ইনফ্লো 40,000 এবং ইয়ার টু ইয়ার 14 থেকে 10 মানে একটু ভুল আছে এটা। আচ্ছা, এটা প্রবলেমটা একটু দেখে নিই। আচ্ছা, এই জায়গায় যেটা হোক সমস্যা নেই। আমার এখানে বলছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো প্রজেক্ট এক্স এ 1 লাখ টাকা, প্রজেক্ট ওয়াই তেও 1 লাখ টাকা। ইয়ার ওয়ানে ক্যাশ ফ্লো হলো এক্স এর 60,000 আর ইয়ার টু তে ক্যাশ ফ্লো হলো 40,000। তার মানে 2 বছরে আমার টোটাল ইনভেস্টমেন্টটা রিকভার করতে পারছি। তাহলে প্রজেক্ট এক্স এর আমার পেব্যাক পিরিয়ড হলো 2 ইয়ার। ইয়ার প্রজেক্ট ওয়াই তে যদি যাই, প্রজেক্ট ওয়াই তে আমার প্রথম ইয়ারে 60,000, সেকেন্ড ইয়ারে কত?
35,000, তার মানে 95,000। তাহলে বাকি 5,000 আরো কি করতে হবে, আমাকে রিকভার করতে হবে। তাহলে আমি যদি বাকি 5,000 আরো রিকভার করতে যাই, থার্ড ইয়ারে আমার কত আছে, 25,000। তার মানে 2.2 প্লাস এটা 2.2। তার মানে ইয়ার 1 এর ক্ষেত্রে, সরি, প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে আমার পেব্যাক পিরিয়ড হলো 2 ইয়ার্স, আর প্রজেক্ট ওয়াই এর ক্ষেত্রে আমার পেব্যাক পিরিয়ড হলো 2.2 ইয়ার্স। তাহলে শর্টেস্ট পেব্যাক পিরিয়ড হলো প্রজেক্ট এক্স এর। আচ্ছা, ইভ্যালুয়েশন অফ দ্য পেব্যাক পিরিয়ড, এটা নরমালি যেটা হলো, এটা একবার সিম্পল একটা মেথড, এটাতে কোনো কমপ্লেক্সিটি নাই, সহজে ক্যালকুলেশন করা যায়। এটা হলো এটা একটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হলো এটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না, আফটার পেব্যাক পিরিয়ডে ক্যাশ ফ্লো কনসিডার করে না, আর শর্ট টার্ম পেব্যাক পিরিয়ড আসলে ডাজ নট মিন দ্যাট মোর ডিজায়ারেবল ইনভেস্টমেন্ট। তো আমার অনেকগুলো ইনভেস্টমেন্ট থাকতে পারে, তার মানে যেটা শর্টেস্ট পেব্যাক পিরিয়ড আছে সেটাই যে আমার সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হবে, সেটা আসলে আমরা কোনো ডিসিশনটা নিতে পারি না। তাই এই তিনটা হলো তার শর্ট টার্ম। আমরা যদি এটার পজিটিভ সাইড গুলো বলি, অলরেডি আমরা বলছি যে এটা সিম্পল ক্যালকুলেশন করা, তো স্ক্রিনিং টুল হিসাবে এটা আমরা ইউজ করতে পারি। আর আইডেন্টিফাই ইনভেস্টমেন্ট দ্যাট রিকভ ক্যাশ ইনভেস্টমেন্ট কুইকলি, কারণ সহজে যদি ক্যালকুলেশন করা যায়, আমরা কোন কোন ইনভেস্টমেন্ট গুলো আমরা আসলে অ্যাসেস করতে পারবো সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি, এবং আইডেন্টিফাই প্রোডাক্টস দ্যাট রিকভ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কুইকলি, এবং কোন কোন ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো খুব কুইকলি আমাকে ইনভেস্টমেন্ট রিটার্ন দেবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এটা হলো তার পজিটিভ সাইড গুলো। আনইভেন ক্যাশ ফ্লো আসলে কি হবে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, আমরা জানি। লার্নিং অবজেক্টিভ 2 হবে আমার এনপিভি মেথড ইউজ করে আমাকে ইনভেস্টমেন্ট গুলো অ্যানালাইসিস করা। সো ইভালুয়েট দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ এন ইনভেস্টমেন্ট প্রজেক্ট ইউজিং দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। সো নেট প্রেজেন্ট ভ্যালু ইউজ করে আমাকে কি করতে হবে, প্রজেক্টটা ইভালুয়েশন করতে হবে। এখন নেট প্রেজেন্ট ভ্যালু মেথড কম্পেয়ারস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রজেক্ট ক্যাশ ইনফ্লো উইথ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। যদি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো থেকে বেশি হয়, তাহলে প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব, যদি কম হয় তাহলে অ্যাকসেপ্ট করব। আর সমান হলে কি হবে, তখন আদার ফ্যাক্টরগুলো আবার কনসিডার করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এনপিভি তে আমার যতগুলা ক্যাশ ইনফ্লো আছে তার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এবং যতগুলা ক্যাশ আউটফ্লো আছে তার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। পরে দুইটা এনপিভি অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এবং প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, এই দুটাকে আমরা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব না। নেট প্রেজেন্ট ভ্যালুতে টু সিম্পলিফাই অ্যাজাম্পশন কতগুলো দিচ্ছে, যেমন ক্যাশ ফ্লো, আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো যেহেতু আমাদেরকে আসলে কিছু অ্যাজাম্পশন দিতে হবে, কারণ আমরা যদি এরকম হয় যে আমার ক্যাশ ফ্লো গুলো বিভিন্ন সময় আসবে, মাঝামাঝি সময় আসবে, তাহলে এটা আসলে কমপ্লেক্স হয়ে যাবে। যার কারণে আমরা আসলে অ্যাজাম্পশন করি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছাড়া বাকি যত ধরনের ক্যাশ ফ্লো হবে সবগুলো কি হবে, এন্ড অফ দ্য পিরিয়ড হবে। 3 নম্বর যে জিনিসটা আমরা অ্যাজাম্পশন করে নিব, all cash flow generated by an investment project are immediately reinvested at a rate of return equal to discount rate. তার মানে আমার যে প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে যে ক্যাশ ফ্লোগুলো আসবে সেগুলো ইমিডিয়েটলি আমরা আবার কি করতে পারবো, আবার ইনভেস্টমেন্ট করতে পারবো। এই দুটো হলো আমার অ্যাজাম্পশন। একটা অ্যাজাম্পশন হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছাড়া বাকি যত ধরনের ক্যাশ ফ্লো হবে সেগুলো আমার এন্ড অফ দ্য পিরিয়ড হবে। দুই নম্বর হলো সব ধরনের আমার যে ক্যাশ ফ্লো হবে বা ক্যাশ জেনারেটেড হবে সেগুলো ইমিডিয়েটলি আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। এবার এই প্রবলেমটা দেখে আমাদের আসলে অনেকগুলো সহজ হয়ে যাবে। Leicester company has been offered a 5 years contract to provide component part for a large manufacturer. তারা কি করলো, একটা 5 years এর কন্ট্রাক্টে আসলো যে তারা একটা লার্জ ম্যানুফ্যাকচারকে কি করবে, কম্পোনেন্ট পার্ট প্রোভাইড করবে। এই কম্পোনেন্ট পার্ট যদি প্রোভাইড করতে যায় তাদের একটা স্পেশাল ইকুইপমেন্ট পারচেজ করতে হবে। সেই স্পেশাল ইকুইপমেন্টের দাম হলো $1,60,000। তাদের এই পার্টটা প্রোডাকশন করার জন্য তার কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল কি সবাই আমরা বুঝি, ওয়ার্কিং ক্যাপিটাল কি কেউ বলতে পারবেন? যেটা দিয়ে প্রতিষ্ঠানে আনুষঙ্গিক কাজ করা হয়, রেগুলার কাজ। আচ্ছা, আর কেউ ওয়ার্কিং ক্যাপিটাল কি? ডে টু ডে অ্যাক্টিভিটিস করার জন্য। আর কেউ? স্যার, ওয়ার্কিং ক্যাপিটাল হলো ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল, এই তিনটাকে বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। আর কেউ?
স্যার ওয়ার্কিং ক্যাপিটালটা স্যার মানে বছর শেষে আবার ফিরে আসবে আমার কাছেই চলে আসবে আর কি স্যার। আর কেউ? নরমালি আমার কোম্পানি যেটা দিয়ে ব্যবসা করা হয়েছে পরিচালনা করে, অর্থাৎ আমার ডে টু ডে যে অপারেটিং অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো রান করার জন্য যে ফান্ডটা আমার দরকার হয় সেটাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। তাহলে আমার যেহেতু আমাকে এই পার্টসটা প্রোডাকশন করতে হবে, সো আমার একটা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার হবে, সেটা ধরে নিচ্ছে যে 1 লাখ ডলার। আমি যে স্পেশাল ইকুইপমেন্টটা করবো সেটাকে 3 ইয়ার্সে আমাদের রিঅ্যালাইনমেন্ট করতে হবে, সেটা 30,000 খরচ হবে। সার্ভিস ভ্যালু অফ ইকুইপমেন্ট ইন 5 ইয়ার্স, 5 বছর পরে আমার ইকুইপমেন্ট সার্ভিস ভ্যালু 5,000। আর অ্যানুয়াল ক্যাশ রেভিনিউ এন্ড কস্ট, সেলস আমরা রেভিনিউ ফ্রম পার্টস আসবে 7 থেকে 50,000 পার ইয়ারে, কস্ট অফ পার্টস হলো 4 লাখ টাকা, আর স্যালারি আর শিপিং এক্সপেন্ডিচার আছে 2,70,000 টাকা। At the end of 5 years, the working capital will be released and may be used elsewhere by the lessor. আমরা 5 বছর পরে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা, যেহেতু এই প্রজেক্টের এস্টিমেটেড লাইফ হলো 5 বছর, তাহলে 5 বছর পরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ করব, কারণ আমরা এই ওয়ার্কিং ক্যাপিটালটা অন্য পারপাসে আমরা ইউজ করতে হবে। আর এই কোম্পানি নরমালি ডিসকাউন্ট রেট হিসেবে 11% ইউজ করে। তাহলে কোম্পানিটা এই যে কন্ট্রাক্টটা কি অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করবে না, এই অ্যানালিসিসটা আমাদের করতে হবে। তো নরমালি করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বের করতে হবে। সো অপারেটিং ক্যাশ ফ্লো কিভাবে বের করব? আমরা সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস ওর পার্টটা বাদ দিব, বাদ দিলে আমার থাকবে কি গ্রস মার্জিন 3,50,000। এটা থেকে স্যালারি এবং শিপিং এক্সপেন্স বাদ দিলে তো 3,50,000 থেকে 2,70,000 80,000 টাকা থাকবে আমার অপারেটিং ইনকাম। তো আমি একটু দেখি যে সেলস রেভিনিউ, এটা থেকে কস্ট অফ গুডস সোল্ড এবং স্যালারি শিপিং এক্সপেন্স এগুলো বাদ দিলে আমরা যেটা থাকবে সেটা হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো বা অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো, এটা হলো 80,000। তার মানে প্রতি বছর আমার 80,000 টাকা করে ক্যাশ ফ্লো হবে এবং এটা 5 বছর পর্যন্ত হবে। আমরা এবার যদি এনপিভি অ্যানালাইসিসটা করি, তাহলে ইনভেস্টমেন্ট আমরা করেছিলাম 0 ইয়ারে, কত ইনভেস্ট করেছি 1,60,000। আমার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 1, আমরা এটা একটু ডিফারেন্টলি করি। আমার কয় বছর আছে? ধরুন 0 ইয়ার, 1 2 3 4 আর 5। তার কোনো কোশ্চেন আছে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 0 ইয়ারে আমরা কত দিয়েছিলাম? 1,60,000 টাকা। তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? কারো সমস্যা আছে? নো স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমার কি হয়? সেটা ইনিশিয়াল ইয়ারে 1 লক্ষ। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কম দিছেন, কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট স্যার একটু অ্যামাউন্ট কম দিছেন, 16,000 টাকা দিছেন। আচ্ছা ঠিক করছি। রিঅ্যালাইনমেন্ট অফ ইকুইপমেন্ট, এটা থার্ড ইয়ারে আমার কত টাকা খরচ হয়? 30,000। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? এবার অপারেটিং ক্যাশ ফ্লো আমার ইয়ার অনেক কত? 80,000। আর প্রতি বছর আমার কত করে? 80,000 করে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তার মানে নেট ক্যাশ ফ্লো আমার কত থাকবে? আমরা যদি আসি এটা তো নেট ক্যাশ ফ্লো। কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি জাস্ট যে কাজটা করছি যোগ করে দিচ্ছি, আর কোনো কিছু করিনি। এবার আমরা আসি আমাদের ডিসকাউন্ট রেট কত? 11%, তাই না? তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত হবে? 0 ইয়ারে আমার কত হবে ডিসকাউন্ট ফ্যাক্টর? সবসময় 1, মানে আমার কারেন্টলি আমার কি হবে? 1 ভাগ 1 পয়েন্ট কি হবে? 11 তার হোল টু দি পাওয়ার 1।
তাহলে 1 বছর শেষে তার ডিসকাউন্ট রেট এটা হবে, প্রতি বছর তার ডিসকাউন্ট রেট গুলো কত হবে সেটা আমি দেখালাম। আমি কি করলাম, ফর্মুলাটা কি, 1 ভাগ 1 প্লাস ডিসকাউন্ট রেট তার হোল টু দি পাওয়ার ইয়ার। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে আমি ডিসকাউন্ট রেটটা বের করলাম। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত হবে, নেট প্রেজেন্ট ভ্যালু তার কি হবে, সবগুলো বিপরীত দিকে যেতে হবে সেটা নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ না নেগেটিভ, আপনারা কি পজিটিভ। আপনারা কি বুঝেছেন আমি কি করেছি? পজিটিভ স্যার। না না, এই পর্যন্ত কি বুঝছেন আমি কি করেছি? জি স্যার। কেউ আছেন যে বুঝেন নাই? কেউ আছেন যে বুঝেন নাই? তাহলে এনপিভি এই জায়গায় কি হয়েছে, পজিটিভ হয়েছে। সো এনপিভি পজিটিভ মানে কি, আমরা এই প্রজেক্টে কি করব, অ্যাকসেপ্ট করব। রান করব আমরা। ঠিক আছে, স্যার তাহলে রিএলিগমেন্ট অফ ইকুইপমেন্ট জিনিসটা এটা কি বুঝতে এই পারি? জায়গায় বলা হচ্ছে 3 বছর পরে ইকুইপমেন্টটাকে রিঅ্যালাইন করতে হবে, তার মানে নতুন একটা ইনভেস্টমেন্ট করতে হবে। এই জায়গায় বলা আছে আউটফ্রেশ দেখেন, রিঅ্যালাইনিং ইকুইপমেন্ট ইন 3 ইয়ার্স। এটা কি প্রবলেমটা কি হয়েছে? হয় নাই। আপনারা সবাই বুঝছেন কিন্তু প্রবলেমটা কিন্তু হয়নি। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল জি আবার তো এটা ক্যাশ ইনফ্লো আকারে আসবে না স্যার 5 ইয়ারে? জি, আসবে, আপনারা বলেন না, এটাই আমি বলতেছি। জি স্যার। স্যার সালভেজ ভ্যালুটা তো নেন না আপনি, জি, একটা মান ছিল তারপর কি করতে হবে, সালভেজ ভ্যালু। তারপর সার্ভিস গুলো করে নিই। দেখেন এখন আপনাদের সব কথা মনে হচ্ছে তাই না? সার্ভিস গুলো আমরা কত কবে পাবো? আমি মনে করছি এটা গ্রসলি করতেছেন এটা না না, আমি আপনাদের সুযোগ দিয়েছি 5000। এখন কারো কোনো কোশ্চেন আছে আর, যে ঠিক আছে ভুল আছে? স্যার রিলিজ ইন ওয়ার্কিং ক্যাপিটালটা কি? আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালটা যেটা আমরা ইউজ করছি এটা হলো যে আমার প্রজেক্ট শেষে সেই ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ হয়ে যাবে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল আবার ফেরত যাবে। সো আমার এই অ্যাজাম্পশনই বলে দিচ্ছে যে এই জন্য এনপিভি মেথড আমরা যখন কাজ করি তখন কোন ক্যাশ ফ্লো আমাদের যখন আসে বা রিটার্ন আসে সেটা ইমিডিয়েটলি আমরা ইনভেস্ট করতে হবে। তার মানে এই প্রজেক্টের শেষে আমরা যে ওয়ার্কিং ক্যাপিটালটা ইনভেস্ট করেছিলাম এই জায়গায়, এটা প্রজেক্ট শেষে আমার কি হবে, এই ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হয়ে যাবে, তখন আমি ইমিডিয়েটলি অন্য জায়গায় আবার কি করবো, রিইনভেস্ট করবো। যার কারণে এটা আমাদের পজিটিভ শেয়ার আসছে। এবার দেখেন তো আমার কি আসছে, স্যার এটা কি সেম অ্যামাউন্টই হবে? অ্যামাউন্টটা জি কি জি, অ্যামাউন্টটা সেম, 1 লাখ মানে 1 লাখই আপনার রিলিজ হবে, কিন্তু এটাতে আমার কি হবে, আমার প্রেজেন্ট ভ্যালু হিসাবে কনসিডার বের করতে হবে। দেন প্রেজেন্ট ভ্যালু দিয়ে কনসিডার করছি, তখন আমি এই 1 লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু কত হবে, এত ইনটু কত হবে, 59,000 টাকা। ঠিক আছে, সো 5 বছর পরে যেটা 1 লাখ টাকা সেটা কারেন্ট তার ভ্যালু হলো 59,000 টাকা। সো আমরা যে কাজটা করলাম দেখেন এই জায়গায় আমার আউটফ্লো এবং ইনফ্লো গুলো আমি এই জায়গায় নিয়ে নিলাম, নেওয়ার পর সবগুলো নেট একটা ক্যাশ ফ্লো বের করলাম যে আমার টোটাল সাম আপ করলাম আর কি হয়। সো আমি এই জায়গায় বের করলাম, এটাকে আমি ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি করলাম, মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করলে আমার কি হবে, এগুলো সবগুলো প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। তো আমার এই জায়গায় প্রেজেন্ট ভ্যালু চলে আসছে। প্রেজেন্ট ভ্যালু চলে আসলে এই জায়গায় আমি কি করব, আমি এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমার ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো যেটা নেট প্রেজেন্ট ভ্যালু সেগুলোকে আমি সাম করে দিই। সাম করলে আমার কি আসছে, যে পজিটিভ একটা ভ্যালু আসছে। সো আমি প্রজেক্টটা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, এবার আমরা যাই, এইভাবে আপনারা করতে পারেন, অথবা এই জায়গায় একটু ডিফারেন্ট ওয়েতে করেছে সেটা আপনারা করতে পারেন। দেখেন কিভাবে করেছে, দেখেন। সো ইনভেস্টমেন্ট দেখেন 1,60,000 টাকা ফ্যাক্টর এই জায়গায় করে নিয়েছে। নেট ক্যাশ ফ্লোটাকে ওরা কি করেছে, আমার যে এনইউটি টেবিল আছে সেই জায়গায় বলছে যে আমার প্রেজেন্ট ভ্যালু অফ এনইউটি $1
5 বছরে 11% আমার 3.696 সেটার অ্যামাউন্টটা বের করেছে, রিয়েল আর্নিং ইকুইপমেন্ট ধরেছে, সবকিছু ধরেছে, ধরার পর আমার কত আসছে 76,015 নেট প্রেজেন্ট হলো। আমাদের কত আসছিল 76,048। মানে আমরা ক্যালকুলেশনটা আমরা যেহেতু এনওটি টেবিল ইউজ করি, সো আমাদের ফ্যাক্টরগুলো ডিফারেন্ট হবে, বাট রেজাল্ট কাছাকাছি হবে। এখন আপনারা এভাবে করতে পারেন, ওইটাও করতে পারেন। তো আপনারা যেহেতু বেসিক লেভেলে, আমি আপনাদেরকে বলবো যে এই ওয়েতে করতে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে আপনাকে এই জায়গায় আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার ইনফ্লো আর কোনটা হলো আউটফ্লো। আপনি ইনফ্লো এবং আউটফ্লো যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এই ওয়েতে প্রবলেমটা সলভ করাটা খুব সহজ হয়ে যাবে। আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গায় এসে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো ক্যালকুলেটরে বের করতে হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে এই জায়গায় করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমি বুঝতেছি না আসলে আপনারা বুঝতেছেন কিনা। স্যার বুঝতেছি স্যার। স্যার ওকে, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো বেটার, না বুঝে থাকলে সমস্যা। এই প্রবলেমটা যদি আমরা করি, এই প্রবলেমটা কি বলছে দেখেন, Denny Associate has been offered a 4-year contract to supply the computing requirement for a local bank. Cash flow information দেওয়া আছে, যে কম্পিউটার ইকুইপমেন্টের প্রাইস কত, ওয়ার্কিং ক্যাপিটাল কত, 2 বছর শেষে আপগ্রেডিং করতে হবে, আর সার্ভিস ভ্যালু কত, এনুয়াল নেট ক্যাশ ইনফ্লো কত। ওয়ার্কিং ক্যাপিটাল আমার কন্ট্রাক্ট শেষে রিলিজ হয়ে যাবে, আর ডেনির অ্যাসোসিয়েট রিকোয়েস্টে 14% রিটার্ন, তার মানে আমার ডিসকাউন্ট রেটে 14% রিটার্ন দেওয়া আছে। তাহলে এই জায়গায় তার এনপিভি কি হবে সেটা আমাদের বের করতে হবে। সো এই প্রবলেমটা আমরা একটু করি, তাহলে আর একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো প্রবলেমটা হলো আমার কত বছরের, দেখেন আগে দেখবেন 4 ইয়ার্স কন্ট্রাক্ট, তার মানে আমি যদি ইয়ারগুলো ধরি, ইয়ারগুলো 0 1 2 3 4, ঠিক আছে কন্ট্রাক্টটা। এবার আমরা আসি প্রথমে কি কস্ট অফ কম্পিউটার ইকুইপমেন্ট। কস্ট অফ কম্পিউটার ইকুইপমেন্ট আমার 2,50,000, তো আমার কারেন্টলি 2,50,000 আমার কস্ট হবে। তারপর আমার কি হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড এটু আমার একবারে কারেন্টলি হবে 20,000। তারপর আমার আপগ্রেডিং অফ ইকুইপমেন্ট, আমার কোন ইয়ারে হবে 2 ইয়ার্সে 90,000। 2 years এ 90,000 আমার এই জায়গায় চলে আসছে। তারপর কি আছে সালভেজ ভ্যালু, সালভেজ ভ্যালু কত হবে এট দ্য এন্ড অফ ইয়ার 10,000। এটা ক্যাশ ইনফ্লো হবে, annual net operating cash flow কত, ক্যাশ ইনফ্লো আমার কত আছে দেওয়া 1,20,000। তাহলে 1 ইয়ার থেকে আমার শুরু হবে 1,20,000, 1,20,000 প্রতি বছর হবে। আর কিছু আছে এই জায়গায়, ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ হবে, সো নেট ক্যাশ ফ্লো আমার কত হবে তাহলে নেট ক্যাশ ফ্লোটা আমরা বের করে ফেললাম। আর কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত কোশ্চেন আছে? স্যার আপগ্রেডিং অফ ইকুইপমেন্ট কি পারচেজ ইকুইপমেন্ট এটা হলো আপনি হয়তো বা ইকুইপমেন্ট গুলো তো কাজ করতেছেন, হয়তো রিপেয়ার মেইনটেনেন্স বা সফটওয়্যার কোনো আপগ্রেড আছে সেটা আপনি নিয়ে কাজ করেছেন, সো ইটস লাইক আমার ক্যাশ আউটফ্লো হবে, ঠিক আছে? ডিসকাউন্ট রেট এট দ্য রেট অফ 14%, তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর কি হবে, ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, আমি যদি 15টা দিই 1/1 প্লাস 14%, তারপর টু দি পাওয়ার 0,
আমি আমার ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো বসিয়ে দিলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো কি হবে, মাল্টিপ্লাই বাই এটা। সো আমি প্রেজেন্ট গুলো ক্যাশ ফ্লো করে ফেললাম। তাহলে এনপিভি কত হবে, সাম করে দিই, তাহলে আমার এনপিভিটা দিয়ে দেবো 28,155। তাহলে আমি কি এই কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করবো না অ্যাকসেপ্ট করবো না? একটু করব। করবো। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না স্যার। তার মানে দেখেন এনপিভিটা আসলে কিন্তু সহজ। আপনাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে আমার এটা ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো, তাই না? তো ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে প্রবলেমটা খুব সহজে আপনি কি করতে পারবেন, বের করতে পারবেন। So, এই জায়গায় কারো কোনো প্রবলেম নাই। আমি তারপর যাই, দেখেন এখানে ইনফরমেশনটা দেওয়া আছে 28,230, আমাদের কত আসছে 28,155। কারণ আমরা কি করছি, আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টরটা নিজেরা বের করছি, আমরা টেবিলটা ইউজ করিনি। টেবিল ইউজ করলে এটা এক্স্যাক্টলি এটাই আসতো। এবার আমাদের আরেকটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা কি, ফর দ্য নেক্সট এক্সাম্পল we will use the same information. আমাদের Leicester company has been offered a 5 years contract to provide component part for a large manufacturer. So special equipment 1,60,000, working capital 1 lakh, realigning 30,000, service গুলো আছে 5,000, annual cash flow তে সেলস রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ বস্তু দেওয়া আছে, স্যালারি পার্ট দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। At the end of 5 year working capital will be released. Leicester company gives a discount rate, এটা অলরেডি আমরা করেছি। তো আবার ওই যে আমি যে মেথডে করেছি মোটামুটি ওরা ওইটা ফলো করেছে। তো 76,000 এটা আমরা করেছি, সো আমরা এটা যাচ্ছি না। Once you have completed the net present value, you should interpret the result as follows. A positive net present value indicates that the project return exceeds the discount rate. A negative net present value indicates that the project return is less than the discount rate. তার মানে net present value যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। তাহলে পজিটিভ হলে the project is acceptable, এক্স্যাক্টলি এটা কিন্তু লিখতে হবে, as the net present value is positive, so the project is acceptable because it promises a return greater than the required rate of return. আপনার প্রবলেমটার পরে যদি এনপিভি পজিটিভ হয় তাহলে আপনি এই কথাটা লিখবেন, the project is acceptable because its promise a return greater than the required rate of return. যদি জিরো হয় তাহলে acceptable because its promised return equal to the required rate of return, আর নেগেটিভ যদি হয় তাহলে not acceptable. Choosing a discount rate, the company cost of capital is usually regarded as the minimum required rate of return. তার মানে কোন একটা কোম্পানি কস্ট অফ ক্যাপিটাল যা হবে তার রিকোয়ার্ড রেট রিটার্ন বা ডিসকাউন্ট রেট সেটা ইউজ করা হয়। The cost of capital হলো average return of the company must be against lot of capital and stakeholders. তার মানে ক্যাপিটাল বলতে যা বোঝায় সেই ক্যাপিটাল আমার লং টার্ম ডেট হতে পারে এবং আমার ইকুইটি হতে পারে। সো ইকুইটি এবং ডেটের মিশ্রণে ক্যাপিটাল কনস্টিটিউট হয়। সো ক্যাপিটালের যে রিটার্ন থাকে সেটাকে আমরা সাধারণত ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করি। Net present value method automatically provides a return of the original investment. So already আমরা করেছি। এবার আমরা যদি এই প্রবলেমটাতে যাই তাহলে বাকিগুলো সহজ প্রবলেম, আমার মনে হয় না যার দরকার আছে সহজ প্রবলেমগুলো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে? না স্যার। তার মানে আপনারা এনপিভি পারবেন, পেব্যাক পিরিয়ডও পারবেন, আপনারা শিওর পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ইয়েস স্যার। মানে আপনাদের কি মনে হচ্ছে সহজ না কঠিন মনে হচ্ছে? অন্য কেউ বলেন, একটু ডিসকাস করি আমরা জিনিসটা। সহজ স্যার। সহজ মনে হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার জি শিওর সহজ মনে হচ্ছে? স্যার এখন পর্যন্ত সহজ মনে হচ্ছে, এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি না? না, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, এই পর্যন্ত যা পড়িয়েছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন নেই, হতে পারে না। স্যার এই আসলে ক্যাপিটাল ডিসকাউন্ট বাজেটে ডিসকাউন্ট রেটটা স্যার যেটা ওটা কি স্যার মানে জাস্ট মিনিমাম কস্ট অফ ক্যাপিটালটা ইয়া করি মানে ডিসাইড করে নাকি স্যার ওই যে মার্কেটে যে মানে এভারেজ রিটার্নের মানে রেটটা না না, যেটা প্রিভিয়াস? এটা হলো ক্যাপিটাল রিটার্ন। ক্যাপিটাল বলতে আমরা বুঝি লং টার্ম ডেট এবং তার যে ইকুইটি ইনভেস্টমেন্ট আছে, কমন স্টক এটা আছে। সো আমরা যখন ক্যাপিটাল বলি তখন হলো তার লং টার্ম ডেট এবং তার ইকুইটি দুটো কনসিডার করে আমরা যে রিটার্নটা প্রোভাইড করি সেটাকে বলা হয়, এটাকে ডিসকাউন্ট রেট হিসেবে কনসিডার করা হয় এনপিভি। মার্কেটে কোন রিটার্ন সেটার উপর বেস করে না, ঠিক আছে? সো আমাদের কি করতে হয়, সাধারণত আপনারা বেসিক লেভেল আছে, আপনারা যখন উপরের লেভেলগুলোতে যাবেন তখন এই কস্ট অফ ক্যাপিটালটা আপনাদের কি করতে হবে, বের করতে হবে। সো কস্ট অফ ক্যাপিটাল বের করার অনেকগুলো ফর্মুলা আছে। নরমালি আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নিয়ে কাজ করি। এই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হয় সাধারণত আমাদের যে লং টার্ম ডেট এবং ইকুইটি আছে তাদের মার্কেটগুলোর উপর বেস করে। সো তাদেরকে ওয়েট করে দেন তাদের রিটার্ন কনসিডার করে আমাকে একটা ওয়েটেড এভারেজ কস্ট বের করতে হয়। সেই ওয়েটেড এভারেজ কস্টটাই হিসেবে আমার ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ হয়। বাট আপনাদের জন্য হলো যে আপনাদের ডিসকাউন্ট রেটে দেওয়া থাকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এনপিভি বললেন জিরো হলে অ্যাকসেপ্টেবল। আমার এক্স্যাক্টলি, জিরো হলে কেন অ্যাকসেপ্টেবল এটা বলি। এটা আপনার যে মিনিমাম রিটার্নটা, সেই রিটার্নটা আসতেছে না? আসতেছে, কিন্তু আমার যদি কোনো লাভ না হয় কোম্পানিতে তাহলে কি আমি নিব? এটা কিন্তু লাভ না, এই যে লাভ কথাটা কিন্তু ডিফারেন্ট। এই এনপিভি তে যে রেটটা ইউজ করতেছেন সেটা আমরা বলতেছি কি কস্ট অফ ক্যাপিটাল রিটার্ন। এটা কিন্তু প্রফিট আর লসের কথা আমরা বলছি না। আমরা বলছি যে আমি এই প্রজেক্টে ইনভেস্ট করে আমি আমার রিটার্নটা কস্ট অফ ক্যাপিটালের সমান পাচ্ছি কিনা, ঠিক আছে? কারণ কস্ট অফ ক্যাপিটালের সমান রিটার্ন হওয়া মানেই কিন্তু যে আমার লস তা না, বা আমার লাভ না, ব্যাপারটা তা না আসলে। কারণ এরকম হতে পারে অন্য অনেক ধরনের নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর কনসিডার করতে পারে, যেটা হয়তো বা আপনার অন্য কোনো প্রজেক্টে হতে পারে, আপনার ব্র্যান্ড ইমেজ বাড়বে, আরো অনেকগুলো কনসিডারেশন আছে এই জায়গায়। সো আমরা শুধু ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরের উপর বেস করে আমাদের যদি এনপিভি জিরো হয় তাহলে আমরা বলবো যে এটা অ্যাকসেপ্টেবল, কারণ আমার যে রিটার্নটা দরকার ছিল আমার সেই রিটার্নটা আসছে, ঠিক আছে? আমি আবার বলছি মিনিমাম রিটার্ন, এটা কিন্তু জিরো হওয়া মানে আমি যে রিটার্ন অ্যাকসেপ্ট করছি সেই রিটার্নটা কিন্তু আসছে আমার। কারণ বেশি হওয়া মানে আমি যা অ্যাকসেপ্ট করছি তার চেয়েও, আমি যা এক্সপেক্ট করছি তার চেয়েও বেশি আসতেছে। বাট জিরো হওয়া মানে যে আমার নেগেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না, আমি যে রিটার্ন এক্সপেক্ট করতেছি সেই রিটার্ন আসছে। অর্থাৎ আপনি ধরুন কোথাও একটা ইনভেস্টমেন্ট করলেন, আপনি 10% রিটার্ন এক্সপেক্ট করতেছেন, তো আপনাকে 10% রিটার্ন দিচ্ছে, তাহলে আপনি কি করবেন না করবেন না? আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। এখন যদি 11% দেয় তাহলে তো আপনি অটোমেটিক্যালি করবেন যে আপনার যে রিটার্নটা তার চেয়ে বেশি দিচ্ছে। সো এনপিভির ক্ষেত্রে যদি এনপিভি জিরো হয় তার মানে আমার যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে বা আমার যে কস্ট অফ ক্যাপিটাল আছে সেটা ফুলফিল করতেছে। সো আমি কি করব, আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব। একটু পরে আমরা আবার দেখবো যে এরকম যদি 2 থেকে 3টা ইনভেস্টমেন্ট থাকে, আমার যদি লিমিটেড রিসোর্স থাকে, তাহলে আবার ইনভেস্টমেন্টের এই ধরনের ক্ষেত্রে আমরা আবার র্যাঙ্কিং করি যে কোন ইনভেস্টমেন্টে আমরা আসলে করব। সেই ক্ষেত্রে যেটা আমার পজিটিভ দিবে, যেটা বেশি রিটার্ন দিবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। নরমালি আমরা যখন ইনভেস্ট করি তখন আমাদের কাছে মোর দেন ওয়ান অপরচুনিটি থাকে, কারণ আমাদের আবার সেই ইনভেস্টমেন্ট গুলোর উপর আমাদের আবার প্রিফারেন্স র্যাঙ্কিং করতে হয়। র্যাঙ্কিং করে আমাদের ডিসিশন নিতে হয় যে এই 2 থেকে 3টা ইনভেস্টমেন্ট আছে, তার ভিতরে কোন ইনভেস্টমেন্টটাতে বা কোন প্রজেক্টটাতে আমি ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট যে ম্যাথটা করলাম সেটা কি আমরা এনপিভি ফর্মুলা দিয়ে কি এক্সেলে করতে পারবো? জি, মানে আমরা যে ম্যাথটা লাস্টে করলাম স্যার, এনপিভি ক্যালকুলেশন যেটা করলাম সেটা কি আমরা এক্সেলে ফর্মুলা দিয়ে করতে পারবো? যদি আমি তো ফর্মুলা দিয়ে করেছি। না না স্যার, যদি ডাইরেক্ট হচ্ছে কি এনপিভি ফর্মুলা যেটা আছে স্যার এক্সেলের, ওইটাতে কি ব্যবহার করা যাবে? না, আপনি তো এক্সেল, তো পরীক্ষা হলো তো এক্সেল ইউজ না করবেন না, না। পরীক্ষার হলের জন্য না স্যার, এমনি দেখার জন্য স্যার জানতে চাচ্ছি। হ্যাঁ পারবেন না কেন? যদি স্যার একটু দেখাইতেন স্যার, যদি প্রবলেম না থাকে। এনপিভি ফর্মুলার ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এনপিভি ফর্মুলাতে আমার রেটটা কত ছিল? 14%। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করতেন যদি স্যার। স্ক্রিন শেয়ার করে নিন। না স্যার। আচ্ছা, এখন যান।
আমার কিন্তু এনপিভি ফর্মুলা ইউজ করে যেটা করি আমার কিন্তু রিটার্ন একই রকম আসবে না, কারণ সেটা আবার কতগুলো জিনিসের উপর বেস করে, এটা কিছু জিনিসের উপর বেস করা হয়। তাহলে আমি যদি এনপিভি ফর্মুলাটা ইউজ করি, এনপিভি, ঠিক আছে, এনপিভিটা আমরা ইউজ করলাম। এনপিভি রেটের ক্ষেত্রে আমার কত ছিল, 14% রেটটা ছিল, তাই না? আর আমি যদি আমার ভ্যালু গুলো বলি, নেট ক্যাশ ফ্লো গুলো বলি, এই নেট ক্যাশ ফ্লো গুলো ছিল, ঠিক আছে। সো আমি যদি এই জায়গায় করি, আমার এনপিভি আসতেছে কত, 24,698 টাকা। whereas আমার এই প্রবলেমে এনপিভি আসছে কত, 28,155 টাকা। আবার এনপিভির আরেকটা মেথড আছে যেটাকে বলে এক্স এনপিভি, সেটাও আমি দেখাই। এক্স এনপিভি এটাও সেম, দেখেন আমার সরি 14%, আমি সেম কাজ সেমটাই হবে। এই জায়গায় ডেট গুলো দেওয়া থাকে, আমার এই জায়গায় যেহেতু ডেট গুলো নিয়ে কাজ করছি, ডেট গুলো লাগবে। আচ্ছা, ডেট গুলো আমার কিন্তু ডেট নাই, সো এটা কি নিবে, মানে সো ডেট নাই, এক্সএনপি। নরমালি এইটা হলো আমার এনপিভি ফাংশন যেটা এক্সেলে, কিন্তু এটা হলো আমার একুরেট রেজাল্ট আসবে না, এক্সাক্ট রেজাল্ট যেটা আমরা বলছি, মানে নরমাল এই এনপিভি ফ্যাক্টর দিয়ে বের করে আমরা যেটা আসছে সেটা আসে নিবে না, মানে এক্সাক্ট আসবে না, কাছাকাছি আসবে, ঠিক আছে। ধরেন আপনি যখন টাইমস টেবিলটা ইউজ করবেন, সেটা থেকে যখন ডিসকাউন্টিং ফ্যাক্টরটা নেবেন, সেটাতেও দেখবেন যে এই এক্সাক্ট এই রেজাল্ট আসবে না, একটু ডিফারেন্ট হবে, কারণ এই জায়গা ফ্র্যাকশনের অনেকগুলা ইমপ্যাক্ট কাজ করে। স্যার সবগুলাকে আলাদা আলাদা ভাবে বের করতে হবে, সেল সবগুলা? এখানে তো ইয়ার আলাদা আলাদা, তাহলে কি সবগুলা আলাদা আলাদা করতে হবে? এই যে আমরা আলাদা আলাদা, না আলাদা, আমরা নেক্সট ক্যাশ ফ্লো বের করে ফেললাম না, এই যে নেট ক্যাশ ফ্লো আমরা বের করলাম। না স্যার, আপনি একসাথে করছেন কিনা? কি একসাথে করেছি বলেন তো? এক্সেলে ওই যে উনি জিজ্ঞেস করলো যে এনপিভি তে যেটা বলছে, উনি বলছে এক্সেলে এনপিভি টা আমরা করতে পারি কিনা। এই যে এনপিভি আমরা এক্সেলে করতে পারি, আমার রেটটা ছিল 14% এই প্রবলেমে, 14% রেটে আমার যে নেট ক্যাশ ফ্লো গুলো আছে, সেই ক্যাশ ফ্লো গুলো যদি আমরা এই জায়গায় সিলেক্ট করে দেই, তাহলে আমার এনপিভি টা বেড়ে যাবে, ঠিক আছে। এখন আপনি বলতেছেন যে না, এইভাবে না করে আমরা যদি আলাদা আলাদা ভাবে করি তাহলে হবে কিনা, তাই তো? এরকম না স্যার, আমি জিজ্ঞেস করছি একবারেই হচ্ছে কিনা, এরকম করে, তাই তো? ঠিক আছে, একই রেজাল্ট আসছে। তো আমরা অনেকভাবেই করতে পারি, বাট সবচেয়ে বড় যে জিনিসটা হলো এই জায়গায় আমাদের পজিটিভ এনবিপি আসছে, সো আমরা এই প্রজেক্টটা কি করবো, অ্যাকসেপ্ট করবো। আপনাদের কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটু বলে দিই, উনি যেহেতু এক্সেলের কথা বলছে, আমরা এক্সেলে সাধারণত এনপিভি ইউজ ফাংশনটা ইউজ করি, আমরা এক্স এনপিভি ফাংশনটা ইউজ করি, এই ফাংশনটা সবসময় ইউজ করি যদি ইউজ করেন। এটাও মোটামুটি সেম, কিন্তু এই জায়গা হলো যে আপনার এই ক্যাশ ফ্লোর আপনার ডেট গুলো, টাইম গুলো কনসিডার করে, কারণ আপনি কোন টাইমে কত ক্যাশ ইনফ্লো হয়েছে আউটফ্লো হয়েছে সেইগুলো কনসিডার করেন। তো আপনি যদি সেইগুলো কনসিডার করে করতে যান, তাহলে এক্স এনপিভি ইউজ করাটাই বেটার, কারণ তখন পারফেক্ট টাইমটা ইউজ করে, ডেট গুলো ইউজ করে সে এই জায়গায় এনপিভিটা বের করবে, ঠিক আছে। সো এক্সেল এ করলে এক্স এনপিভি ফর্মুলা ইউজ করেন, এক্সেল ফর্মুলা হলো সিম্পল, রেট, ভ্যালুস আর ডেট গুলো দিয়ে দিবেন। তার মানে ভ্যালুস গুলো হবে ভ্যালুস এর রেঞ্জ, আর ডেট গুলো হবে ডেটের রেঞ্জ, ঠিক আছে। সো আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি আপনি কি করবেন, প্রথমে ডেট গুলো লিখবেন, ডেটের নিচে আপনি ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট গুলো লিখবেন, লিখে আপনি এক্সএনপিভি এই ফর্মুলাটা ইজিলি আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আমরা এবার যে মেথডটা ইউজ করব সেটা হলো আইআরআর। সো আমরা এনপিভির ক্ষেত্রে আমরা বের করেছি কি, আমরা একটা ভ্যালু বের করেছি যে আমার ভ্যালুটা 0 এর চেয়ে বেশি কিনা, 0 বা 0 এর চেয়ে বেশি কিনা। বাট আইআরআরটা হলো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন, সো আমাকে একটা রিটার্ন দিবে। তো আমাকে কম্পেয়ার করতে হবে এই রিটার্নটা আমার রিকোয়ার্ড রিটার্নের চেয়ে বেশি না কম। যদি এই রিটার্নটা আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয়, তাহলে প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব, অথবা প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব না। এই জায়গায় এই ক্ষেত্রে যে কাজটা করেছে ওরা টাইমস টেবিলটা ইউজ করেছে। তো আপনারা এই জায়গায় ফর্মুলা একটা আছে কিভাবে আইআরআর বের করতে হয়, আমি আপনাদেরকে এই ফর্মুলাটা শিখাবো না,
তাহলে আপনারা টাইমস টেবিল ইউজ করাটা আপনারা নাও করতে পারেন। বেটার আপনারা টাইমস টেবিল যে টেবিলগুলো আছে এই আইআরআর এর ক্ষেত্রে আপনারা সেগুলো ইউজ করেন, এমপিপির ক্ষেত্রে সেই ডিসকাউন্ট রেটগুলো টাইমস টেবিল থেকে বের করে যাতে ইউজ করেন। ঠিক আছে? Internal rate of return is the return promised by an investment project over its useful life. It is computed by finding the discount rate that will be cause the net present value zero of a project to zero. তার মানে আমার এমন একটা রেট বের করতে হবে যে রেটটা কারণে আমার এনপিভি জিরো হয়। এনপিভি যে পয়েন্টে জিরো হবে সেটাকে আমার আইআরআর বলা হয়। তাহলে আমি কি কথা বললাম, আমাদের আগে যে প্রবলেম গুলো করেছি আমার এনপিভি কত 28,155 আসছে না? এটা যদি এরকম হইতো, এরকম একটা রেট বের করতে পারতাম যে রেটটা বের করলে এই এনপিভিটা জিরো হইতো, তাহলে ওই রেটটাকে বলা হতো আইআরআর। ঠিক আছে? So normally it works very well if a project cash flow are identical every year. কারণ প্রজেক্টের ক্যাশ ফ্লো যদি ইভেন হয় মানে সমান হয় তাহলে এটা ভালো ওয়ার্ক কাজ করে। যদি ক্যাশ ফ্লো গুলো আইডেন্টিক্যাল না হয় তখন ট্রায়াল এন্ড এররের বেস করে আমাকে ইন্টারনাল রিটার্ন বের করতে হয়, এবং ইটস ভেরি ডিফিকাল্ট। সো নরমালি আমার যদি আইআরআর যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয় তাহলে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব, বা ইকুয়াল হলেও অ্যাকসেপ্ট করব, আর যদি লেস দেন হয় তাহলে আমরা সেটা রিজেক্ট করে দিব। এই প্রবলেমটি আমরা দেখি। Deccan company can purchase a new machine at a cost of 1,04,320. That will save 20,000 per year in cash operating cost. মেশিনের লাইফ হলো 10 বছর, তাহলে তার রিটার্নটা কত হবে? নরমালি আইআরআর ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করি একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করি, তারপর এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা দিয়ে আমরা টাইমস টেবিল যেটা আছে সেই জায়গায় আমরা আমাদের যে টেবিলটা আছে ডিসকাউন্টের টেবিলটা, সেই টেবিল থেকে আমরা কি করি এক্সাক্ট অ্যামাউন্টটা বের করি। তাহলে দেখেন আমরা কি করব, প্রথমে যখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টরের একটা ফর্মুলা আছে, এটার ইনিশিয়াল যে কস্ট আছে কস্টটা যদি আমি সেভিংস অথবা অ্যানুয়াল অপারেটিং ইনকাম বা এগুলোতে বাদ করি তাহলে আমার ডিসকাউন্ট রেটটা বের হয়ে যাবে। এবার আমরা আসি, দেখেন future cash flow are the same every year in this example, so we can calculate the internal rate of return in this way. Present value factor for the internal rate of return হবে investment required by annual net cash flow। আমার ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড হলো 1,04,320 আর আমার ইয়ারলি সেভিং ছিল আমার 20,000 টাকা, সো আমার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হলো 5.16। তাহলে আমাকে এখন বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 5.16, আর এই প্রজেক্টের আমার এস্টিমেটেড ইয়ার কত 10 বছর। তাহলে 10 বছরের কলামে 5.16 দেয় কত পার্সেন্ট রেটে সেটা আমাকে বের করতে হবে। সেটা যদি আমরা যাই আমাদের এই পিরিয়ড টেবিলে আমরা যদি যাই তাহলে দেখব 14%। এই যে 10 বছর 5.16 দেয় কত রেটে 14% রেটে। Find the 10 period row, move across until you find the factor 5.16. Look at the top of the column, you will find 40% using the present value annuity method. Annuity method কেন হয়, যেহেতু মোর দেন 1 ইয়ার আমরা ক্যাশ ফ্লো গুলো কনসিডার করেছি সেক্ষেত্রে। তাহলে আমার কত পার্সেন্ট রেট অফ রিটার্ন দিচ্ছে 14%। তাহলে আমার আইআর কত 14%। তাহলে Deccan minimum required rate of return equal to or greater than 40%, then the machine should be purchased. কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমরা একটু টাইমস টেবিলে এই যে আছে কিনা আমরা একটু দেখি, এটা মনে হয় বইয়ের শেষে থাকতে পারে। অ্যানুইটি আছে কিনা আমি শিখব না, একটু দেখি। অ্যানুইটি অ্যানুইটি টেবিল আমরা আছে কিনা দেখি। এই যে অ্যানুইটি টেবিল, সবাই দেখতে পাচ্ছেন অ্যানুইটি টেবিলটা? জি স্যার। আমাদের অ্যানুইটি টেবিলটা কত পেজ? 670 পেজ। এই দেখেন প্রেজেন্ট ভ্যালু টেবিল, আমাদের এটা হলো প্রেজেন্ট ভ্যালু টেবিল। আর আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা কি অ্যানুইটি টেবিল। কারণ কি আমার যেহেতু ক্যাশ ফ্লো গুলো মোর দেন 1 ইয়ার, সো আমাকে অ্যানুইটি টেবিল দিতে। এটা হলো এরিয়া আর এটা হলো অর্ডিনারি অ্যানুইটি। সো আমরা যদি অর্ডিনারি যদি আমরা যাই, এই যে দেখেন এই টেবিলটা আমাদের এই অ্যানুইটি ফ্যাক্ট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর কত ছিল 5.16, আমার ইয়ার কত 10 ইয়ার্স, তাহলে কত পার্সেন্ট রেট করে 14%। তাহলে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত 14%। সো আপনারা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি টেবিল থেকে আপনারা কি করতে পারেন এই ইনফরমেশনগুলো বের করতে পারবেন।
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? স্যার এই পেপারটা কি আমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবো? জি জি পারবেন। আপনারা টেবিলগুলো, আপনি প্রেজেন্ট ভ্যালু টেবিল বা অ্যানুইটি টেবিল, এই টেবিলগুলো আপনারা নিতে পারবেন এবং নেওয়ার পরে টিচারের পারমিশনটা নিয়ে নিন যে আমরা এই টেবিলগুলো ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এই জায়গায় যদি আমরা বের করতে যাই, এই প্রবলেমের আমার আইআর কত হবে? দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ক্যাশ ফ্লো ফ্রম এ প্রজেক্ট ইজ 22,000 আর রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট হলো আমার 79,310। তাহলে তার আইআর যদি বের করতে যাই, আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট কত? 79,310 আর আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো কত? 22,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর কত হবে? 3.605। আমার ইয়ার কত? 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স এ 3.605 কোথায় আছে আমরা একটু দেখি। 5 ইয়ার্স 3.605 কত পার্সেন্ট? 12%। তাহলে তার আইআর কত আমার? 12%। আইআর ইকুয়াল হবে 12%। পারবেন? জি খুব স্যার। কঠিন লাগতেছে না? না এটা স্যার, কিন্তু সহজ। আমরা করতে পারছি কারণ আমার ক্যাশ ফ্লোটা ইভেন। ক্যাশ ফ্লো যদি আমার ইভেন না হয় তখন কিন্তু আইআর বের করাটা অনেক ডিফিকাল্ট। তখন আপনাকে ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে হয় অথবা শর্টকাট একটা মেথড আছে সেটাতে যেতে হয়। আমি আপনাদেরকে শর্টকাট মেথড শেখাবো না, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। নো স্যার। এবার আমরা যদি এনপিভি এবং আইআর এর কম্পেয়ার করি, কোনটা সহজ মনে হয় বলেন তো? স্যার এনপিভি। এনপিভি অনেক সহজ, কারণ এনপিভি তে আমার আনইভেন ক্যাশ ফ্লো হলেও আমার কোনো সমস্যা নেই, এটা আমরা সহজে বের করতে পারবো। বাট আইআর রিয়েলি কমপ্লেক্স, ঠিক আছে? দেখেন, কম্পেয়ারিং যদি বলা হয়, ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ হাই দ্য অ্যাজাম্পশন মে বি আনরিয়ালিস্টিক। এখন ধরেন আমি যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন হাই ধরে রাখি, তাহলে সামটাইমস যদিও এটা প্রফিট দিবে বাট ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো এটা একটা লিমিটেশন আছে। আমি এই থিওরিটিক্যাল জিনিসগুলো পড়াচ্ছি না, আমি এখন যে কাজটা করবো আপনাদেরকে একটা প্রবলেম আমরা সলভ করি। একটু দেখি ইয়া কোথায় আছে। ক্যাপিটাল বাজেটিং না? সবাই কি দেখতে পাচ্ছেন না একটু বড় করতে হবে? দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি, ওকে। এটা একটা প্রবলেম, এটা আপনাদের বইয়ে আছে, এটা হলো রিভিউ প্রবলেম। এই প্রবলেমটাতে আমাদের মোটামুটি সবগুলো জিনিস বের করা যাবে। এটা হলো দেখেন, লামার কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট দ্যাট উড হ্যাভ এ 5 ইয়ার লাইফ। তাহলে কত বছর? 5 বছর। রিকোয়ার এ 24 লাখ ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট। তাহলে আমার টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 24 লাখ। At the end of each 5 year, the project would terminate and the equipment would have no resale value. তাহলে 5 বছর পরে প্রজেক্টটা টার্মিনেট করে ফেলবো এবং আমার ইকুইপমেন্টে কোনো রিসেল ভ্যালু থাকবে না অথবা সার্ভিস ভ্যালু থাকবে না। তারপর এই প্রজেক্ট would provide net operating income to CRS করবে। তার নেট অপারেটিং ইনকাম কত দেয় আমাকে? 4 লাখ টাকা। এখন আমার নেট অপারেটিং ইনকাম কিন্তু আমরা ইউজ করবো না আমাদের ইয়াতে, আমরা ইউজ করবো হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো। সো নেট অপারেটিং ক্যাশ ফ্লো সমান হলো নেট অপারেটিং ইনকাম প্লাস ডিপ্রিসিয়েশন অথবা নন ক্যাশ এক্সপেন্স। তাহলে আমার নেট অপারেটিং ইনকামের সাথে যদি আমি আমার নন ক্যাশ এক্সপেন্ডিচার গুলো সাম আপ করি, তাহলে আমার কি হবে? নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বের হবে। এখন আমার কোম্পানির ডিসকাউন্ট রেট হচ্ছে 12%। কম্পিউট দ্য অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ফর দ্য প্রজেক্ট। সো নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো আমাকে বের করতে হবে কত। আমার এই জায়গায় ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে, সেলস, ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্স বাদ দিলে আমার নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে কত? 4 লাখ টাকা। প্রথমটা আমাকে বের করতে হবে কত? নেট অপারেটিং ক্যাশ ফ্লো। না, আমি যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বের করতে যাই তাহলে আমার কি হবে? অপারেটিং ক্যাশ ফ্লো সমান কত হবে? কত হবে বলেন তো? তার মানে নেট
7 লাখ টাকা হবে স্যার। অপারেটিং ইনকাম আমার 4 লাখ টাকা দেওয়া আছে, এটার সাথে আমার অ্যাড করতে হবে ডিপ্রিসিয়েশনটা। ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্স যেটা আছে সেটা আমাকে যোগ করলে আমার বের হয়ে যাবে। টোটাল হলো 7 লাখ টাকা। এটাকে আমরা বের করতে পারি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হলো আমার 7 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট কিন্তু শেষ। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে এনপিভি বের করতে বলা হচ্ছে। এনপিভি যদি বের করতে যাই তাহলে আমার প্রথমে কি করতে হবে? কত বছরের প্রজেক্টটা? 5 ইয়ার্স এর। 1 2 3 4 5। আর কোনো কোশ্চেন আছে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার কত? 24 লাখ। 24 লাখ হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাকে বলা আছে। আর কিছু বলা আছে দেখেন তো? আর কিছু বলা নেই। তাহলে আমার কি আছে? নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমার কত? প্রতি বছর কত টাকা? 7 লাখ। 7 লাখ টাকা। ঠিক আছে, তাহলে নেট ক্যাশ ফ্লো কত? কত হবে? আমার ডিসকাউন্ট ফ্যাক্টর কত হবে? ডিসকাউন্ট রেট কত বলছে আমাকে? 1 প্লাস কত পার্সেন্ট বলছিল ডিসকাউন্ট রেট? 12%। ক্যাশ ফ্লো কত হবে? এনপিভি কত হবে? তাহলে এনপিভি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে আমি অ্যাকসেপ্ট করব? ও স্যার। জি স্যার। এই জায়গায় এই প্রবলেমটা বলা আছে, তো আমি আর করাচ্ছি না, আমি জাস্ট দেখে যাচ্ছি। তাহলে দেখেন এনপিভি ওদের কি আসছে? পজিটিভ আসছে স্যার। ঠিক আছে, সো ওরা ওদের মধ্যে হিসাব করেছে, সেই হিসাবে প্রেজেন্ট ভ্যালু আসছে কত? 1,23,500। আমাদের হিসাবে কত আসছে? 1,23,343। তার মানে মোটামুটি সেমই, তাই না? জি স্যার। সো আর একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। ইনকামটার সাথে কি ডিপ্রিসিয়েশন অ্যাড হবে? উপরে আমরা কি করছি? নেট ক্যাশ ফ্লোটা বের করছি না? অপারেটিং ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বের হয়। ঠিক আছে, ডিপ্রিসিয়েশনটা কেন অ্যাড হয় ইনকামের সাথে? ডেপ্রিসিয়েশন তো নন ক্যাশ অ্যাক্টিভিটিস, তাই না? এখন আমি যদি ইনকাম বের করি, নন ক্যাশ অ্যাক্টিভিটি এই জায়গায় এক্সপেন্স হিসেবে বাদ দিয়ে বের করেছি না অপারেটিং ইনকামটা। এখন আমি যদি ক্যাশ বের করতে যাই তাহলে আমার কি করতে হবে? নন ক্যাশ অ্যাক্টিভিটি যদি বাদ দিয়ে থাকি তাহলে যোগ করতে হবে, আর এই যোগ করে থেকে আগে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু ডিপ্রিসিয়েশন আমরা মাইনাস করি ইনকাম স্টেটমেন্টে, এই জন্য এই জায়গায় যোগ করেছি। যদি কোনো ইনকাম থাকতো যেটা নন ক্যাশ ইনকাম, তাহলে আমরা সেটা জায়গায় বাদ দিতাম। ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার এরকম নন ক্যাশ ইনকামের মানে কোনো এক্সাম্পল দিতে পারেন স্যার একটু কষ্ট করে? আপনি ধরেন যদি বলি ভেরি ডিফিকাল্ট আসলে ওই ধরনের এক্সাম্পল দেওয়া। গেইন অন সেল, ঠিক আছে? ধরেন আপনি একটা প্রোডাক্ট যখন সেল করেন, আপনি সেলস রেভিনিউ হিসেবে টোটালটা দেখেন না, বা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। এখন আপনি কি এই সেল করে কত গেইন করেছেন সেই ইনকাম সেটা দেখেন, না আপনি টোটাল অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট থেকে সেল হিসেবে দেখেন? স্যার ইনভেস্টমেন্টটাকে তো স্যার সেল হিসেবে দেখেন। আপনি একটা ইকুইপমেন্ট সেল করলেন 20 টাকায়, ঠিক আছে? তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট আপনি কত লিখবেন? স্যার 20 টাকায় তো লিখবো স্যার। 20 টাকা। কিন্তু ইনকাম স্টেটমেন্টে নরমালি যখন আপনি লিখেন তখন আপনি কিন্তু ওই জায়গায় 20 টাকা তখন আপনার ক্যাশ ফ্লো আসতেছে, কিন্তু ইনকাম স্টেটমেন্টে আপনি যখন লিখেন তখন আপনি কিন্তু 20 টাকা লিখেন না, আপনি লিখেন গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট। জি স্যার, জি স্যার। ওটা দেখেন আর কি। জি স্যার, গেইন অথবা লস আমরা দেখাই স্যার। বাট ওইটাও তো ক্যাশ ফ্লো হয় স্যার। হ্যাঁ এটাই তো বলছি, ওটা স্যার ক্যাশ তো আসছে স্যার, ক্যাশ তো যাচ্ছে স্যার।
এই ধরনের ক্ষেত্রে আসলে ডিফিকাল্ট আসলে বলাটা, বুঝছেন? খুবই ঠিক আছে স্যার। ডিফিকাল্ট, বলাটা ডিফিকাল্ট। জি স্যার। স্যার এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে খুব ভালো করে দেওয়া আছে স্যার, অ্যাকাউন্টিং এর বইয়ে। গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট থাকলে আমরা সাধারণত এই জিনিসগুলো, বা সেল অফ ইকুইপমেন্ট, গেইন অন সেল অফ ইকুইপমেন্ট এরকম যদি থাকে সাধারণত আমরা মাইনাস করি ক্যাশ ফ্লোতে, তাই না? জি স্যার। কারণ কি এটা ইনভেস্টমেন্ট সেকশনে আমরা এটা শো করি সেল হিসাবে, টোটাল অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট সেকশনে সেল হিসাবে শো করি, যার কারণে আমরা অপারেটিং ইনকাম এটা মাইনাস করি। বাট এই জায়গার ব্যাপারটা ডিফারেন্ট। এই জায়গায় হলো নন ক্যাশ অ্যাক্টিভিটি যদি কোনো কিছু থাকে যেটা আমরা রিডাকশন করে থাকি, সেটা আমরা নেট অপারেটিং ইনকামের সাথে কি করে দিব, অ্যাড করে নেব। ঠিক আছে, আমরা এতটুকু জানি, এর বেশি জানার দরকার নেই। জি স্যার, ইটস ওকে। আমরা এরপরে যে কাজটা করি, আমরা এই জায়গায় তো করলাম, এবার আমরা আইআরআর যাই। এনপিভি বের করছি, তাই না? আইআরআর এর ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ডিসকাউন্ট ফ্যাক্টর কত হবে বলেন? ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত হবে? ওই 12% এটা হবে না? জি 12%? না না, প্রেজেন্ট ভ্যালু অফ ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা বলছি যে আইআরআর এর ক্ষেত্রে। আইআরআর তো বের করব, বের করার প্রথমে কাজটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার ফর্মুলাটা কি বলছেন? ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমার কি করতে হবে? এনওয়াল নেট ক্যাশ ফ্লোতে ভাগ করতে হবে। জি স্যার। তাহলে ইনভেস্টমেন্টকে যদি আমি এনওয়াল নেট ক্যাশ ফ্লোতে ভাগ করি, আমার কত আসছে? 3.429। আর আমার ইয়ার ছিল কত? 5 বছর। এখন আমি যদি প্রেজেন্ট ভ্যালু এর টেবিলটাতে যাই, কাস্টম টেবিলটাতে দিয়ে আসি, তাহলে 3.249 এটা হলো 5 ইয়ার্স এর। 899 কোথায় ছিল এটা? 5 বছর ছিল। 3 পয়েন্ট কত ছিল? 3 পয়েন্ট কত ছিল মনে আছে? 3.429 ছিল স্যার। তার মানে 12% বা 14% যে কোনো একটা হবে। আচ্ছা ঠিক আছে, এটা রেফারেন্স দেওয়া আছে, সমস্যা নেই। 14% আসছে। ওকে, আমরা যদি নিচের দিকে যাই, তো আমার এই জায়গায় বলা আছে যে টেবিলে যদি আমরা যাই 3.429 হলো আমরা অ্যাপ্রক্সিমেটলি 14% রিটার্ন দেয়। তাহলে আমার আইআরআর কত? 14%। সো আইআরআর 14% আমরা পেয়েছি। আমরা যদি পেব্যাক পিরিয়ড বের করতে বলা হয়, তাহলে সিম্পল, এই 3.429 এটাই আমার পেব্যাক পিরিয়ড। কারণ ইনভেস্টমেন্ট রিকভার্ড বাই অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো থেকে ভাগ করলে যা হয় সেটা হলো আমার পেব্যাক পিরিয়ড। এটা আমরা আগেই জানি। আর আমাকে যদি সিম্পল রেট অফ রিটার্ন বের করতে হয়, তাহলে আমরা কি করব? নেট অপারেটিং ইনকামকে আমরা রিকভার্ড ইনভেস্টমেন্টে ভাগ করব। নেট অপারেটিং ইনকাম কত ছিল? 4 লাখ। এটাকে ইনভেস্টমেন্ট রিকভার্ড হলো 24 লাখ। সিম্পল রেট অফ রিটার্ন আসবে 16.7%। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার। তার মানে এখন হলো আপনাদের কাজটা হলো বাসায় প্র্যাকটিস করা। 4-5টা প্রবলেম যদি আপনারা সলভ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সলিউশন আপনারা কোন জায়গায় প্রবলেম ফেস করছেন। ঠিক আছে, আপনারা যতক্ষণ পর্যন্ত সলিউশন না করবেন বা নিজে প্র্যাকটিস না করবেন, পুরো থিওরিটা আপনারা না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কি ধরনের প্রবলেম ফেস করছেন সেটা আপনারা বুঝবেন না। তো আজকের ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই চুপ একবারে। নো স্যার। আমরা কি মোটামুটি যারা জয়েন করেছি, চট্টগ্রাম থেকে কেউ জয়েন করেছি? চট্টগ্রাম থেকে আমাদের কেউ আছে এখানে? সাজিদ। সাজিদ, সাজিদ আপনি বুঝছেন? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কিন্তু আমাদের মোটামুটি সিলেবাসের একবার শেষ পর্যায়ে। আমরা মোটামুটি এখন শুধু আমাদের বাকি হলো ওভারহেড অ্যালোকেশন চ্যাপ্টারটা, আর এটা করার পর আমরা প্রসেস শিখতে থাকবো। আমাদের মোটামুটি সিলেবাস কিন্তু শেষ। এখন সাজিদ, আপনি কি মনে করেন যে আপনার জন্য কি এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসটা করেছেন আপনার জন্য কোনো বেনিফিট হয়েছে? স্যার খুব মজা লাগছে স্যার। আমরা যে ক্লাসগুলো করছিলাম কম্পেয়ার করব না স্যার, আপনি কম্পেয়ার করতে পছন্দ করবেন না। ওভারঅল স্যার যেহেতু আপনি ছোট থেকে বিষয়গুলো আস্তে আস্তে করে বুঝাচ্ছেন তো স্যার, ধরতে সুবিধা হচ্ছে অনেক। আমরা তো স্যার আমি বেসিক্যালি নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, যার কারণে হচ্ছে অনেক কিছুই ধরতে ক্লিয়ার মনে হচ্ছিল না প্রথম দিকে। পরে যখন আমি বইটার সাথে যখন আপনার পড়াটাকে অ্যালাইনমেন্ট করছি, তখন মোটামুটি আমি
ডিসকভার সেল কি। স্যার আমার একটা ছিল স্যার, আপনি স্যার ওই মানে প্রসেস কস্টিং স্যার আপনি টাচ করেন না, এটা এখান থেকে স্যার প্রশ্ন আসছিল কত আচ্ছা, প্রসেস দেখছিলাম কস্টিংটা আসলে। আমরা আগামীকাল না, আমরা পরশু আমরা টাচ করব, ঠিক আছে? আমরা টাচ করব, ওকে স্যার। সমস্যা নেই। প্রসেস কস্টিংটা নিয়ে আমরা একটা ক্লাস করব আপনাদের। আর কেউ কোনো ফিডব্যাক দিবেন? স্যার কয়টা ক্লাস হবে? কয়টা ক্লাস হবে? আজকে কত নম্বর ক্লাস? আজকে 21। 21। তাহলে আমাদের বেসিক্যালি আরো 3টা ক্লাস আছে। সো মিনিমাম আরো 3টা ক্লাস হবে, তারপর যদি লাগে আরো করাবো। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, Please. আপনি একটা ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে অপারেশন লেভেলের ক্লাসের সিস্টেম সম্বন্ধে। জি, E1 এর ক্লাসে ওই স্যার গুগল ক্লাসরুম উনি আমাদেরকে একবার গুগল ক্লাসরুমের দিছে, ওটাতে উনি মাঝে মধ্যেই বিভিন্ন কোশ্চেন দেয়। ডকুমেন্টগুলো ওই জায়গায় আপলোড ওটা করে দিয়েছে, তাই তো? ইউজ করলে হ্যাঁ, আবার স্যার এক্সামও নিছে। এটা ওইটা করলে আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। আমি ইভেন আপনাদের ক্লাস নেওয়ার 1 মিনিট আগে আমি আমার অফিসের কাজ শেষ করে তারপর আপনাদের ক্লাস নিচ্ছি। সো আমার পক্ষে আসলে ওটা নেওয়া সম্ভব না। আমার আসলে সময়টা নেই, সরি। আসলে আমি যদি সময় থাকতো তাহলে আমি ডেফিনেটলি চেষ্টা করতাম। বাট আমার যেটা মনে হয় যে ধরেন আপনাদের যদি ফুল সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর একটা পরীক্ষা নেওয়া যেত 3 ঘন্টা, তাহলে হয়তো বা এটা এফেক্টিভ হতো। বাট একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নিয়ে আসলে কোনো লাভ নেই। আমার এটা আন্ডারস্ট্যান্ডিং আর কি, যে আপনাদেরকে যদি পুরো সিলেবাসটার উপর একটা পরীক্ষা নেওয়া যেত। ধরুন আমি হয়তো বা 2017 সালে একটা আপনাদের সিএম এর কোশ্চেনের উপরে বলতাম যে এই কোশ্চেনটার উপর আপনারা পরীক্ষা দিবেন। সো পরীক্ষাটা দিলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আপনাদের স্ট্যাটাসটা কি। জি স্যার। এটা স্যার আপনি এরকম পরীক্ষায় চাই একটা প্লিজ। জি স্যার এরকম মানে সব চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা, মানে 2070 আর মানে যে কোনো একটা কোশ্চেন আমরা সলভ করতে চাই। পরীক্ষা দিলে ভালো হয়, কিন্তু অনলাইনে কিভাবে এক্সামটা? না, আমি যেটা করবো আপনাদেরকে আমি একটা কোশ্চেন দিয়ে বলে দিব, আপনারা সবাই পরীক্ষা দিয়ে আমাকে ওই যে কোথাও সাবমিট করে দিবেন। আমি একটা প্ল্যাটফর্ম বলে দিব, ওই জায়গায় আপনারা সাবমিট করে দিবেন, আমি সেটা রিভিউ করে দিব। মানে আপনারা এই পিডিএফ করে আমাকে দিয়ে দিবেন, স্ক্যান করে পিডিএফ করে, ঠিক আছে? সম্ভব? জি স্যার। মানে এটা কি, এটা আসলে আমি জানি না যে আমি কত তাড়াতাড়ি দেখতে পারবো, কারণ আসলে সময়টা বের করা খুবই ডিফিকাল্ট। আসলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে যে আমি এক্সট্রিমলি আসলে প্রেসারে আছি আসলে ইদানিং। যে এই কোভিড আসার পর থেকে প্রবলেম গুলো শুরু হয়েছে। এর আগে যেটা হতো যে সকাল 9টা টু সন্ধ্যা 7টা 7:30টার ভিতরে অফিস শেষ হয়ে যেত, আমার কাছে অনেক সময় থাকতো। বাট এই কোভিড এর কারণে, এটা শুধু আমি না, মোটামুটি সবার ক্ষেত্রে এটা হয়েছে, বাসা থেকে কাজ করার কারণে সে সকালে ঘুম থেকে উঠে শুরু করি, মানে যখনই ঘুম থেকে উঠি, সেটা 8টা হোক 7টা হোক, শুরু করি। আমি জাস্ট লাঞ্চ করতে, প্রতিদিনই আমি লাঞ্চ করতে সময় হয় 4টা 4:30টার আগে আমি লাঞ্চ করতে পারি না। তারপর রাতের ডিনার আমি সাধারণত 8টা 8:30টার সময় নিতাম আগে, এখন আমি 11টা 11:30টার আগে ডিনার নিতে পারি না। এবং বিলিভ মি যে আমার ওয়েট 5 থেকে 6 কেজি কোভিডে বাড়ছে। এটা এরকম না যে আমি আসলে খাওয়া দাওয়া বেশি করছি, ব্যাপারটা হলো আমি এক জায়গায় বসে কাজ করছি, আমি মুভমেন্টে করার কোনো সুযোগ পাচ্ছি না। সো এরকম আসলে অফিস কি আপনাকে বাসায় বসে করতে হয় স্যার, অফিসে যাওয়া লাগে না? না আমাদের হয়তো 2020 তে আমাদের অফিস যেতে হবে না, বাসায় বসেই কাজ করতে হবে। তাহলে তো স্যার ভালো অনেক। এটা ভালো না ভাই, ভালো না। খুবই বেশি difficult। করে খাটাই নিতেছে। সমস্যাটা কোন থেকে আমি বলি, আমার 2টা বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চাগুলা মানে কান্নাকাটি করে আমার দেখার সুযোগ নেই, কারণ অল টাইমই আমার আইদার মিটিং থাকে। ধরেন এটা আমি বাংলাদেশে, ধরেন আমি যে কাজটা করি বাংলাদেশে আমি একা, আমার রিজনাল লেভেলে আমরা আছি, কিন্তু আমার কাজটা হলো যে আমার কাউন্টার কান্ট্রি গুলো, তাদের সাথে আমার কাজ করতে হয়। তো ম্যাক্সিমাম ফরেনার, সো তাদের সাথে আমার কিন্তু টাইমেরও অ্যাডজাস্ট করতে হয়। আর জি স্যার। তারা কিন্তু এটা বুঝবে না যে আসলে বাসায় আমি কি ধরনের প্রবলেম ফেস করছি বা কি। তো ভেরি ডিফিকাল্ট আসলে, মানে এটা বলতে সহজ যে বাসায় বসে কাজ করছি কত আনন্দ। প্রথম 1 মাস খুব ভালো লাগছে,
মানে খুবই ভালো লাগছে যে বাসায় বসে কাজ করি, বাট এখন আসলে খুবই বিরক্তিকর। মানে আমরা চাচ্ছি যে অফিস খুলে যাক, আমরা অফিসে গিয়ে কাজ করি, কারণ অফিস খুললে অন্তত অফিস থেকে বেরোর সময় ল্যাপটপটা অফিসে রেখে আসতে পারবো। আর অফিসে রেখে আসলে বলতে পারবো যে অফিসে ল্যাপটপটা আছে, তো আমি বাসায় এসে কাজ করার কোনো অপশন নাই। বা আমি অফিস থেকে বেরো আসলে, কারণ আমার কোনো রেসপন্সিবিলিটি থাকে না যে ওই দিনের জন্য, বাট বাসায় আছি অ্যাজিউম করে না বাসায় তো আছে। স্যার একটা ব্যাপার স্যার একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলেন স্যার, আমাদেরকে নিজেদের প্রিপারেশন একটু ভালো করার জন্য আমাদের গ্যারিসনের বইটা থেকে কিছু কম্প্রিহেন্সিভ কোশ্চেন আর কি। আমি একটু আমি এটা বলি, আমি কিন্তু ম্যাথমেটিক্স থেকে পাস করা, আমার অনার্স মাস্টার্স দুটাই কিন্তু ম্যাথমেটিক্স। জি স্যার, আমি আমার ফ্রেন্ড লিস্টে আছে। অ্যাকাউন্টিং এর কোনো কিছু জানতাম না, আমি ডেবিট ক্রেডিটও জানি না। আমি কিভাবে পাস করছি, আমি যখন গ্যারিসনের বইটা, আমি ফার্স্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য গ্যারিসন বইটা পড়ি। গ্যারিসনের বইটা প্রথম পেজ থেকে শুরু করেছি, একবার পুরো বই, কোনো সিলেবাস দেখি নাই, পুরোটা বই, এমন একটা ওয়ার্ড নাই যে জায়গায় আমার মিস হয়েছে। পুরোটা বই আমি পড়েছি, প্রতিটা এক্সারসাইজ, প্রতিটা প্রবলেম, কম্প্রিহেনসিভ প্রবলেম, ইভেন কেস, মানে প্রত্যেকটা জিনিস পড়েছি। পুরো চ্যাপ্টারটা আমি পড়েছি। চ্যাপ্টারটা পড়ার পর পুরো চ্যাপ্টারটা আমি ডায়াগ্রাম আঁকে নিজে খাতায় আমি লিখেছি। লেখার পরে আমি আশেপাশে 2-3 জন ফ্রেন্ডকে ডেকে এনে তাদেরকে চ্যাপ্টার বুঝিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমি মনে করছি যে তাদেরকে ফাইনালি বুঝাইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না হয়ে যতক্ষণ পর্যন্ত আমি আবার পড়েছি। মানে এটা হয় কি যে, আমি আবার বলি, এই যে আপনাদের এই লেভেলটা, বিজনেস লেভেলটা আপনাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য। অনেকে হয়তো এক্সামশন পেয়ে যায়, বাট যারা এক্সামশন পাচ্ছে তারা স্ট্রাগল করবে। জি স্যার, পরবর্তী লেভেলে যে তাদের এক্সাম স্ট্রাগল করবে। তো উচিত হলো আপনাদের এখন পরীক্ষা, যেহেতু আপনাদের পরীক্ষা চলে আসবে সামনে, বাট কেউ যদি সময় পান, পরীক্ষার কথা চিন্তা না করে পুরো বইটা পড়েন। পুরো বইটা যখন পড়বেন তখন দেখবেন যে অটোমেটিকলি পরীক্ষা পাস করে যাবেন। স্যার, আমি যেটা দেখছিলাম গ্যারিসনের আমাদের যে কোশ্চেনগুলো হয়েছে আর কি, ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে গ্যারিসনের সাথে কিছুটা অ্যালাইন করা আর কি। ম্যাক্সিমাম কোশ্চেন আমি যদি রিলেভেন্ট কস্টের কথা যদি বলেন, সেটার গতবারের কোশ্চেনটা যদি দেখলাম, মানে একটা মানে এর সাথে মিলে যায়, অনেকগুলো কোশ্চেনের সাথে মিলে যায়। না, এটা হলো কি, আপনি শুধু গ্যারিসনের বই না, আপনি হন্ডনের বই নেন, র্যাবানের বই নেন, যে কোনো একটা বই নেন। আমার যেটা হলো যে আপনারা মানে যেটা পড়বেন এটা আপনি যাতে সবচেয়ে ভালো জানেন। আমার কথা বুঝতে পারছেন? আমি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার যদি আমি পড়ি, তাহলে আমার এই পার্টিকুলার চ্যাপ্টারে আমি সবচেয়ে বেশি জানবো সেটা আমার ধরে নিতে হবে, এবং বেশি জানার জন্য যা করতে আমি সেটা করবো। অর্থাৎ আমি একটা চ্যাপ্টার পড়বো, তারপর আমি অর্ধেক পড়বো, অন্য একটা চ্যাপ্টারে চলে যাবো, তাহলে আমার কিন্তু কোনো কিছু পড়া হলো না। রেদার আমি এই একটা চ্যাপ্টারই পড়ি, এই একটা চ্যাপ্টার সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানবো। তো আপনারা এটা করেন, দেখবেন যে আপনার পরীক্ষা পাস করবেন, এবং এই ফিউচারে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে একটা ফ্র্যাঙ্কলি বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আমার সেকেন্ড টাইম কোনো অ্যাটেম্প্ট দিতে হয় না, অত কোনো লেভেলই না। আমি তো আপনাদের এই প্রথম সিলেবাসটাতে ছিলাম আমি। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমি যখন যে সময় পরীক্ষা দিয়েছি ওই সময় পাস করেছি। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আমার কখনো কোনোদিন প্রবলেম হয়নি। কেন হয়নি জানেন? এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। শুধু অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মনে হয় 2বার পরীক্ষা দিতে হয়েছে। আমার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে আমার কখনোই কোনো প্রবলেম হয়নি। কেন হয়নি জানেন? কারণ আমার প্রথমেই ধারণা ছিল যে আমি কাউকে জিজ্ঞাসা করবো না, রেদার বই আমার বেস্ট ফ্রেন্ড হবে। তো বইগুলো আগে আমি যদি ভালোভাবে শেষ করি, তাহলে আমি যেটা বুঝতে পারবো, ওই জায়গায় যদি কোনো কন্ট্রাডিকশন হয় তাহলে আমি তো কারোর সাপোর্ট নেবো, নতুবা বই থেকে আমি বুঝতে পারলাম আর কারোর থেকে বোঝার আমার দরকার নেই। তো বইটা হলো আপনাদের বেস্ট ফ্রেন্ড, আপনারা বইটা ভালোভাবে পড়েন, এবং আমি আপনাদেরকে এশিওর করতে চাই, আপনারা যদি বইটা 100% পড়েন, আপনারা 100% বুঝেন, তাহলে কেউ আপনাকে আটকাইতে পারবে না। আপনি তাহলে সবগুলো প্রবলেমই সলভ করার জন্য বলছেন স্যার? আমি আবার বলছি, প্রবলেম সলভ, আপনি যখন পুরো থিওরিটা পড়বেন, পুরো থিওরিটা ভালোভাবে পড়বেন, আপনার সবগুলো প্রবলেম কিন্তু সলভ করতে হয় না। কেন সলভ করতে হয় না? আপনি একটা প্রবলেম সলভ করেন, আরেকটা প্রবলেম দেখেন 90% একবারে অ্যালাইন ওই প্রবলেমটার সাথে। জি স্যার, এইজন্য আপনি বাকি 10% নিয়ে কাজ করলে হয়ে যাবে, কিন্তু সলিউশন দেখবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মানে আপনি একটা মনে রাখবেন, আপনি যদি পুরো থিওরিটা ভালোভাবে বুঝেন, আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। জি স্যার। আপনার যদি কোথাও প্রবলেম হয়, তাহলে ওই জায়গায় থিওরিটা আবার আপনি রিপিট করেন। আর সলিউশন ধরলে কি হয়, মানুষের অ্যানালিটিক্যাল পাওয়ারটা কমাই দেয়। স্যার সেটাই স্যার। স্যার আরেকটা ব্যাপার স্যার, স্যার গত ক্লাসের ভিডিওটা কি স্যার আপলোড করা দিব? ছিল? আমি আসলে সময় পেলে আমি দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার,
জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। সো আগামীকাল আমরা ক্লাস করব। আমি জানি না যে আগামীকাল সেটা প্রসেস হতে পারে বা ওভারহেড অ্যালোকেশন হতে পারে। সো সো আপনারা যে কাজটা করেন, আপনারা এই রিলেভেন্ট কস্টিং এবং ক্যাপিটাল বাজেটিং নিয়ে এগুলো একটু দেখেন কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে আমরা একটু ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, থ্যাংক ইউ জি স্যার। জি